আসসালামু আলাইকুম। আহ, বন্ধুরা, আজকে আমাদের সাথে আছে আমাদের বন্ধু চৌধুরী নুরেসানি আর ফাতেমা নাসরিন। আমাদের আজকের টপিকটা হলো পজিটিভ মাইন্ডসেট। এই বিষয়টা নিয়ে আমাদের সাথে দুই বন্ধু আলোচনা করবে। হতাশা, উদ্বেগ এটা কিভাবে দূর করে পজিটিভলি প্রত্যেকটা জিনিসকে নেওয়া যায়। আর করোনার এই সময় আসলে অনেক হতাশা, অনেক উদ্বেগ, সবকিছু মিলে একটু খারাপ অবস্থা সবারই। তো এই জিনিসগুলো আসলে পজিটিভলি প্রত্যেকটা জিনিসকে কিভাবে পজিটিভ ভাবে নেওয়া যায়, সেই প্রয়াস থেকে আসলে আজকের এই আয়োজনটা। তো সানি বলবে, সানির পরে নাসরিন জয়েন করবে আমাদের সাথে। সানি। ধন্যবাদ নাজমুল। আমাদের কিংবদন্তি সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামটা দেখার জন্য। তো আজকে আমাদের যে বিষয়টা সিলেক্ট করা হয়েছে পজিটিভ মাইন্ডসেট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় বর্তমান সিচুয়েশনের জন্য। আর শুধু বর্তমান না, বর্তমান সিচুয়েশন ছাড়াও লাইফের জন্য, লাইফে সাকসেসের জন্য পজিটিভ মাইন্ডসেটের কোনো বিকল্প নাই। তো আমরা প্রতিনিয়তই হয়তো কেউ আমরা জব করতেছি, কেউ হয়তো বিজনেস করতেছি, ঠিক আছে, যে যেখানেই থাকি, অথবা কেউ পলিটিক্স করতেছি, বাট যে যেখানেই থাকি সেখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় যেই জায়গাটা দরকার সবার আগে, সেটা হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে একটা ইতিবাচক চিন্তা। যেই জায়গাটার সবচেয়ে বড় একটা গ্যাপ আমাদের আছে। আমি বাংলাদেশে আমি 12 বছর যাবত হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কাজ করতেছি। তো যতগুলি অর্গানাইজেশনে কাজ করেছি এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে অন্যান্য অর্গানাইজেশনগুলির সাথে যে কাজ করা হয়েছে বা বিভিন্ন ট্রেনিং গুলিতে কাজ করেছি, সব জায়গায় আমি দেখেছি যে এই জায়গাটা একটা বড় গ্যাপ আছে, যে পজিটিভ মাইন্ডসেট বা ইতিবাচক চিন্তার একটা গ্যাপ রয়ে গেছে। আমি খুব উদাহরণ দেই। আমরা যেরকম হচ্ছে পত্রিকায় সবসময় হচ্ছে কি করি, পত্রিকায় আমরা একটু নেগেটিভ নিউজ, আমাদের মানে হিউম্যান নেচার বোধ হয় এটা, নাসরিন হয়তো পরে ভালো বলতে পারবে, যে আমরা একটু নেগেটিভ নিউজের প্রতি বা নেগেটিভ চিন্তার প্রতি আমরা একটু ফোকাস বেশি করি, যেটা আমাদের সত্যি কথা বলতে আমাদেরকে অনেক পিছিয়ে দেয়, আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমিয়ে দেয়। যেরকম এই করোনার সময় হচ্ছে আমাদের হচ্ছে প্রতিনিয়ত আমরা আহ, হচ্ছে বিভিন্ন নেগেটিভ নিউজ, কতজন মারা গেল, কতজন আক্রান্ত হইলো, এগুলি নিয়ে হচ্ছে আমরা খুব আহ, মানে টেন্সড, এবং এই জিনিসগুলি আমরা অনেক বেশি শেয়ার করি। প্রথম যখন হচ্ছে বাংলাদেশে মেবি 8 তারিখে, 8ই মার্চ বোধহয় সবচেয়ে প্রথম করোনা রোগী ধরা পড়ে বাংলাদেশে, পাওয়া যায়। তো সাংবাদিকদের মধ্যে একটা একটা ওয়ান কাইন্ড অফ প্রতিযোগিতার মতো ছিল যে কে আগে কিভাবে নিউজটা দিবে, ঠিক আছে। আর যতদিন পাওয়া যাচ্ছিল না, মানে ওয়ান কাইন্ড অফ একটা মানে সাংবাদিকদের মধ্যে একটা হতাশা, যে এরকম। তো আলটিমেটলি এটার মূল কারণ হচ্ছে যে আমরা সাধারণ মানুষ হচ্ছে নেগেটিভ জিনিসটাকে একটু বেশি নেই। বাট এই নেগেটিভ জিনিসটার ফলে আমাদেরকে অনেক আহ, পিছিয়ে দেয়। একটা খুব ছোট উদাহরণ দেই। যেরকম এখন যদি আমরা দেখি যে আমাদের করোনায় আক্রান্ত হয়ে অনেকে মারা যাচ্ছে, ঠিক না? আজকেও বোধহয় 14 জন এরকম মারা গেছে, বা রেগুলারই এভারেজে এরকম ভাবে মারা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে 21 থেকে 30 বয়সের মারা যাচ্ছে, 31 থেকে 40 বছরে মারা যাচ্ছে, 40 থেকে, মানে বিভিন্ন এজেই কিন্তু মারা যাচ্ছে। তো এর আহ, মূল যে জিনিসটা হচ্ছে কি, আমরা ফার্স্টে হচ্ছে যে নিজেদেরকে আগেই যদি আমরা হাল ছেড়ে দেই, সেই ক্ষেত্রে হবে কি যে আমরা অসুস্থ আরো বেশি হয়ে যাব। জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিই, তাইলে হয়তো একটু ক্লিয়ার হবে। আমার অফিসের কলিগ অসুস্থ, গলা ব্যথা, জ্বর, খুবই অসুস্থ। তাকে বললাম যে আপনি ডক্টর দেখান, এবং ডক্টর যদি বলে তাইলে হচ্ছে আপনি টেস্ট করান। এবং আহ, সে সেই অনুযায়ী ডক্টর দেখালো, এবং ডক্টর তাকে অবশ্য টেস্টের কথা বললো, এবং সে টেস্ট করে। টেস্ট করার পর যেটা হলো, নেগেটিভ আসলো। যখন নেগেটিভ আসলো, সে বললো যে স্যার আমি মোটামুটি ওইটা শোনার সাথে সে সুস্থ। হুম, হুম, মানে জাস্ট রেজাল্টটা নেগেটিভ, কিন্তু হুম, রেজাল্টটা নেগেটিভ যতক্ষণ পর্যন্ত তার কাছে না আসতেছিল, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু প্রচন্ড অসুস্থ।
সে আমাকে বলতেছিল যে আমার কাছে মনে হচ্ছিল স্যার আমি বোধহয় শেষ, আমি হুম। মানে মানে অনেক কিছু মানসিক তার ভাবে সে একেবারে ভেঙে পড়েছিল আর কি। ভেঙে পড়ে গেছে। তো আমার মানে যেই জায়গাটা হচ্ছে আমরা যদি আগেই ভেঙে পড়ে যাই, হুম হুম তাহলে হচ্ছে কি যে পরবর্তীতে যখন আক্রান্ত আমরা হব, তখন আমাদের মানসিক অবস্থা এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা সবগুলি মিলিয়ে দেখা যাবে যে আমরা হয়তো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের দিকে চলে যাচ্ছি। আমি এখানে যেটা বলতে চাই যে যদি এরকম হয় যে সাপোজ আমার রেঞ্জটা কত পড়েছে, 31 থেকে 40-এর রেঞ্জে, আমার কথা 31 থেকে 40-এ যদি একজনও বাঁচে, আমাকে চিন্তা করতে হবে আমি সেই লোক, আমাকে হুম হুম। একজন যেহেতু বাঁচছে আমাকেও বাঁচতে হবে, স্কোপ আছে এখানে, অপরচুনিটি আছে, আমি কেন পারবো না? 84 বছরের একজন যদি বাঁচছে, তার হুম মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তাকে দেখে আর সাহস নিতে হবে, ওকে 84 বছরের একজন যেহেতু পাচ্ছে, আমি কেন? কিন্তু আমরা কি করতেছি, আমরা মনে হয় শেষ, আমরা বয়স্ক, 60-এর উপরে, শেষ, মানে এরকম একটা জিনিস আমাদের ভিতরে কাজ হুম। করতেছে। নাসরিন তুমি শেয়ার কিন্তু করো, হয়তো তুমি ভালো বলতে বলতে পারবা। হ্যাঁ, না আমি একটু হ্যালো বন্ধুরা, আমি নাসরিন। আমি হচ্ছে গতদিন তোমাদের সাথে করোনার সময় কিভাবে হতাশা এবং উদ্বেগ এগুলোকে আমরা কাইন্ড অফ ম্যানেজ করতে পারবো সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। তো আজকে সানির সাথে আমিও এসেছি যে আরেকটু আর কি ফ্রেন্ডদের সাথে সবকিছু বিষয়ে শেয়ার করার জন্য। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো আছো আশা করছি। আর হচ্ছে সানি কিন্তু ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। তো এই করোনার সময়টাতে আসলে যেহেতু এই ডিজিজটা একেবারে আমাদের কাছে নতুন, এবং আমাদের ডিজিজটা যেহেতু হাইজেনিসিটি এবং হচ্ছে টাচিং বা যে কোনো ধরনের সম্পর্ক, মানে কাছে আসা, এগুলো সবকিছুকে যেহেতু এফেক্টেড করছে, কিন্তু যার জন্য আমরা বেশি এটা নিয়ে আসলে বেশি উদ্বিগ্ন। কিন্তু সানি কিন্তু তুমি কিন্তু ভলান্টিয়ার হিসেবে কাজ করছো, তাই না? হুম হুম, right. তুমি এই মনোবলটা কোথা থেকে পাচ্ছো, মানে তুমি কোন সেন্স থেকে এই কাজটা করছো, যে তোমার কাছে কোন জিনিসটা তোমাকে এ করতেছে? আমার আমার তুমিও তো কাছে ভয় যেটা লাগতেছে, তাই না? মানুষ হিসেবে তো তোমারও ভয় লাগে, তাই না? তুমিও তো হ্যাঁ হ্যাঁ, আমাদের মতো। ডেফিনেটলি ভয় যে আমার লাগতেছে না তা না, কিন্তু হুম মানে আমি যেটা দেখছি যে যখন চায়নাতে হয়েছে সেখানেও ভলেন্টিয়াররা কাজ করছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ইতালিতে ভলেন্টিয়াররা কাজ করছে, ইরানে করছে, আমেরিকাতেও করছে, তো ভলেন্টিয়াররা কিন্তু কাজ করে গেছে। যদি এরকম হতো যে ভলেন্টিয়াররা কাজ করলে ওইখানে তারা শেষ হয়ে যাচ্ছে, আলটিমেটলি তা না। আর হুম নাম্বার হুম টু হচ্ছে এই করোনা যেভাবে ছড়ায়, আমরা ভলেন্টিয়ার হিসেবে থাকলেও আমরা চেষ্টা করি প্রোটেকটিভ যে যতটুকু সম্ভব, যেরকম আমরা হচ্ছে পিপি করতেছি, যখন ঝুঁকিপূর্ণ জায়গাগুলিতে যাচ্ছি অবশ্যই আমাদের হ্যান্ড গ্লাভ হুম থাকতেছে, হুম, মাস্ক থাকতেছে, এবং হ্যাঁ আমরা হ্যাঁ। একটা ডিস্টেন্স মেনটেন করতেছি। ইভেন যখন আমরা হচ্ছে রিলিফ দিচ্ছি, তখন হচ্ছে এই এরকম না আমার হাত থেকে তাকে দিচ্ছি তা না, আমরা একটা জায়গায় রাখতেছি, তারা ওখান থেকে নিয়ে যাচ্ছে, মানে যতটা সম্ভব আমরা মেনটেন করতেছি। এবং ওইখান থেকে কনফিডেন্সটা যে যে আমরা যদি প্রপারলি মেনটেন করি, তাইলে হুম হুম হয়তো এইটা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকতে হুম পারে। হুম আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা কনফিডেন্স কাজ করতেছে যে আহ, আক্রান্ত হই আর যা হই, যে আমার ভিতরে ইনশাল্লাহ ওই আহ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে যে আক্রান্ত হইলে আমি সুস্থ হব ইনশাল্লাহ, এরকম একটা জিনিস কাজ করে। আমি জানি না মানে সেটা হুম হুম হুম। কতটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসলে তো ধরো সব দেশেই যেটা হয়েছে যে বেশিরভাগই যারা হচ্ছে করোনাতে এফেক্টেড হয়েছে বেশিরভাগই কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কার, মানে যারা আসলে কাজ করছে, ডক্টর, নার্স, ইভেন ভলান্টিয়াররাও। তো এখন আমরা একটা রোগ আক্রান্ত হব বা হব, এই জন্য তো আমাদের তো হাল ছেড়ে দিলে হবে না, তাই না? আমাদের তো হালটা ধরে রাখতে হবে, কারণ মানুষ তো এভাবেই আসলে এগিয়ে যাচ্ছে। তো যার জন্য হচ্ছে তুমি যেটা বললে আর কি, যে আসলে কাজ করতে গিয়ে গিয়ে একটা কনফিডেন্স চলে আসে। যেরকম 1 মাস আগে যখন বাংলাদেশে করোনা প্রথম রোগী ধরা পড়লো, আমরা তখন একটু বেশি স্ট্রেস ছিলাম। সবাই তখন ভাবছিল যে কি হবে, কিন্তু এখন কিন্তু 1.5 মাস বা 2 মাস চলে গেছে অলরেডি, এখন আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের দেশে আসলে করোনা প্যাটার্নটা কিরকম। যেরকম প্রতিদিনই দেখা যাচ্ছে যে 14-15 জন মৃতের খবর আমরা পাচ্ছি, কিন্তু অন্যান্য দেশে কিন্তু গ্রাফটা এরকম ছিল না। দেখা গেছিল যে গ্রাফটা বাড়ছে বাড়ছে, একসময় গিয়ে পিক হচ্ছে, এরপর আবার ডাউন হয়েছে। কিন্তু আমাদের দেশে গ্রাফটা প্রথমে মানে পিক হয়েছে, এরপরে দেখা যাচ্ছে এখন মোটামুটি একটা প্ল্যাটো লেভেলে আছে।
তার মানে এটা থেকে বোঝা যায় যে আমাদের গভর্নমেন্ট এবং আমাদের জনগণ, যদিও আমরা আমাদের জনগণ আমাদের দেশকে নিয়ে মাঝে মাঝে আমরা অনেক হীনমন্যতায় ভুগি, কিন্তু আমরা জানি যে আমাদের দেশ কিন্তু অনেক কিছুতে পৃথিবীতে এক্সাম্পল। তো আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ আসলেই অনেক ভালো কাজ করেছে, যার জন্য হচ্ছে রোগটা এই পর্যায়ে আছে। না হয় কোনো দেশে কিন্তু এতদিন পর্যন্ত রোগটা এরকম প্ল্যাটো লেভেলে থাকে নাই। যেরকম গুগলে যদি তুমি যাও, তাহলে গুগলে দেখবা যে গুগল মুভমেন্টের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে সার্চ দিয়ে দেখা গেছে যে বাংলাদেশে মোটামুটি 70 থেকে 80% সব ধরনের মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। তো আমরা যে একটা দুইটা ফেসবুকে দেখি যে অমুকে ভিডিও শেয়ার দিচ্ছে, যে ওই দেখো পুলিশ আসতেছে, মানুষ কি করতেছে, ঘোরাফেরা করতেছে বা পালায় যাচ্ছে, এগুলো একটা দুইটা সিনারিও, এবং এটা থাকবেই, এটা সব দেশেই থাকবে, এটা কন্ট্রোল করা সম্ভব না। কিন্তু ওভারঅল আমাদের গভর্নমেন্ট এবং আমাদের দেশ এবং সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ মানে না খেয়ে না পড়ে নিজের চাকরি সবকিছুকে করেও শুধুমাত্র তার পরিবার পরিজন এবং দেশের স্বার্থে কিন্তু নিজেকে অনেকটাই কন্ট্রোল করেছে। তো যার জন্য হচ্ছে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে হয়তো রোগটা আর বেশি বাড়বে না। কিন্তু মোটামুটি এখন পৃথিবীর সব দেশেই লকডাউন তুলে দিচ্ছে, এখন কোথাও আর লকডাউন নাই। মোটামুটি সব দেশ থেকেই লকডাউন উঠে যাচ্ছে, কারণ আসলে ইকোনমিক একটা বার্ডেন হয়ে যাচ্ছে। তো যার জন্য লকডাউন উঠে যাচ্ছে, তো উঠে যাবে। কিন্তু আমাদেরকে কিন্তু বলে দিছে যে কিভাবে তুমি এই রোগটা থেকে বাঁচতে পারবা, যে হ্যান্ড ওয়াশ করা একটু পরে পরে, পরে হচ্ছে বাইরে থেকে এসে কাপড় চোপড়, যেগুলো বাইরের কাপড় চোপড় সেগুলোকে আলাদা রাখা, মানে নর্মাল হাইজেন প্র্যাকটিস। তো সেগুলো অলরেডি আমরা শিখে গেছি, এখন সেগুলো আমাদের কন্টিনিউ করা। আর মৃত্যু আসলে আমরা তো সবাই জানি যে হায়াত মত আল্লাহর হাতে, তাই না? এটা তুমি যতই চেষ্টা করো, মানুষের মাথায় ফ্যান পরে মানুষ, আমি এখানে বসে আছি মাথার উপর ফ্যান পরে মানুষ মরে যায়। তো এখন আমার মৃত্যু থাকলে তো কেউ ওটা আটকাইতে পারবে না। কিন্তু আমার বাঁচার ইচ্ছাটাই হচ্ছে বড়, যে আমি যদি ইচ্ছা রাখি যে আমি বাঁচতে চাই, বাঁচবো, তখন দেখা যাবে যে অনেকটাই এগুলাই করা যায়। রাইট। তো হচ্ছে হ্যাঁ, তো এখন যেটা হয় আর কি। তো সানি হচ্ছে তুমি ভলান্টিয়ার করতেছো, এমনিতে মানুষের কিরকম দেখলা যে যারা হচ্ছে ধরো সাহায্য নিতে আসছে বা উপহার নিতে আসছে, ওদের কিরকম ফিডব্যাক কেমন, মানে ওরা কি ভাবছে? কারণ এ থেকে বোঝা যায় যে মানুষের আসলে পার্সপেক্টিভটা কি, সে কি জিনিসটা বুঝতে পারতেছে, নর্মাল আমরা যারা। আমরা একদম যদি বলি রুট লেভেলেও যাদেরকে এই রিলিফ পৌঁছে দিচ্ছি, আমরা তাদেরকে দেখেছি তারা মাস্ক ইউজ করতেছে। মাস্ক ছাড়া আমি বলবো যে নাই একদম রুট লেভেলেও। গ্রামের মধ্যে আমি গতকালকেও গ্রামে গিয়েছিলাম, সেখানেও আমি দেখলাম যে একই রকম। এবং হচ্ছে একটু একটু এই জায়গাটায় হচ্ছে যে যেই জিনিসটা আসলে হচ্ছে যে যারা ঢাকা থেকে যাচ্ছে তাদেরকে একটা ভিন্ন দৃষ্টিতে দেখা হচ্ছে। ইভেন আমাকেও দেখা হয়েছে, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা। মানুষের মধ্যে এই জিনিসটা যে নারায়ণগঞ্জ থেকে আসছে, ঢাকা থেকে হুম। আসছে, তো যেহেতু এখানে আক্রান্ত সংখ্যা অনেক বেশি, ও, তার এই মানে কারণে হলো তুমি ইন্টারসিটি ট্রাভেল করতেছো, এক শহর থেকে আরেক শহরে যাচ্ছো। গতকাল পরশুদিন এবং গতকালকে ঢাকা সিটির বাইরে কাজ করতে হচ্ছে। হুম 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 হুম। তো আচ্ছা। এইটা একটা যে সাধারণ মানুষদের আমি বলবো যে তারা আমার কাছে অনেকটাই মনে হয়েছে যে সচেতন। সচেতন হুম কিছুটা, হুম ঠিক আছে? হুম। লোকজন আস্তে বের হচ্ছে, ইয়ে হচ্ছে, কিন্তু আমি বলবো যে মানে ইনফেক্টেড লোকজনের না, সংখ্যা বের আসলে তো কম। কিছু হবেই মানুষ, কারণ বের হতে হবে না, প্রয়োজন হ্যাঁ, প্রয়োজন আছে, মানুষকে বের হতে হবে, কিন্তু সে প্রিকশনস নিয়ে বের হবে। নিয়ে বের হচ্ছে কিনা, রাইট? হুম যেরকম হুম আমি যদি বলি আমার ফ্রেন্ড সার্কেলে এরকম না যে ম্যাসিভ পর্যায়ে চলে গেছে, বা অনেকের কাছে শুনতেছি যে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে, আমি এখন পর্যন্ত আমার আত্মীয় স্বজনের মধ্যে শুনি নাই কেউ করোনায় আক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আমি এটা বলবো। বাট যখন আমি শুনবো যে হ্যাঁ আমার আত্মীয় স্বজন অনেকে আক্রান্ত হয়েছে, আমার ফ্রেন্ড হুম সার্কেল অনেকে আক্রান্ত হয়েছে, তখন বুঝতে হবে যে আসলে জিনিসটা অনেক ম্যাসিভ লেভেলে চলে যাচ্ছে, ঠিক আছে? হুম এখন হচ্ছে যে আমরা যেটা, যেরকম আমি দেখলাম উত্তরায় 87 জন আছে, বাট কোথায় হুম আছে হুম। কে? উত্তরায় এত এত পরিচিত মানুষ আমি এখন পর্যন্ত হয়তো মানে ইয়ে হয়নি নিজেদের মধ্যে এখনো পাওয়া যায় নাই, এটা এখনো। তো হ্যাঁ, ভালো। আমার হুম আমার সার্কেলে পাই নাই, কিন্তু অন্য সার্কেলে ডেফিনেটলি হ্যাঁ আছে। সেটাই। হুম। এখন ধরো আহ যেটা হয় আর কি, যে আমাদের হচ্ছে এখন
যেরকম ধরো অনেকটাই তো আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি সবকিছুতে। তো হুম হুম। এখন অভ্যস্ত হয়ে যাওয়ার পরে এখন যেটা থাকে যে মানে কিরকম মানে ফিলিংসটা কিরকম তোমার? তুমি যেহেতু ছুটিতে আছো মনে হয়, তাই না, অফিস থেকে? অফিস নাকি আমাদের অফিস আমাদের উইক? ছুটি ছিল, বাট আমরা 7 তারিখ থেকে আমাদের অপারেশন আবার ফুল দমে চালু হয়েছে। আমরা এগ্রিকালচার সেক্টর, তো এগ্রিকালচার সেক্টর একদম প্রথম থেকেই হচ্ছে চালু আছে। মানে গভর্নমেন্ট চাচ্ছে যাতে কোনোভাবেই কৃষক সার, বীজ, কীটনাশক হ্যাঁ। মানে রাইট টাইমে পায়, এটা যাতে হুম কৃষক মিস না করে। কারণ হুম। কৃষকরা যদি এটা মিস করে তাহলে হচ্ছে কৃষক বড় ধরনের ক্ষতিতে পড়বে এবং দেশ ক্রাইসিসে কৃষক মানে চলে আমরাই যাবে। তো বিপদে পড়ে যাব, তাই রাইট না? রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ইকোনমির উপর তো বড় ইম্প্যাক্ট পড়তেছে, বিশেষ করে ছোটখাটো অর্গানাইজেশন গুলি, বিভিন্ন হুম কোম্পানি, বড় বড় কোম্পানিও আমি বলবো যে এই এত সময় ধরে বন্ধ থাকার ফলে তাদের দেখা গেল বিজনেসটা একদম এরকম পর্যায়ে চলে গেছে যে কোম্পানিগুলির পক্ষে এটা রান করা টাফ। আমি জানি না তোমাদের দেশে কি অবস্থা, আহ, যেই যেসব হুম। কোম্পানিগুলি সব সেম। জায়গাতেই তো আসলে সেম। হ্যাঁ, কারণ এখানে তো আরো বেশি সমস্যা। কারণ এখানে তো টাকা ছাড়া চলা যায় না। তুমি বাংলাদেশে টাকা ছাড়া চলতে পারবে, তোমার মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, অ্যাটলিস্ট নেইবার আছে, কিছু না থাকলে তোমার প্রতিবেশী দিবে। রাইট রাইট। এখানে তো তোমাকে কেউ হেল্প করবে না, তাই না? এখানে পয়সা ছাড়া শ্বাস নেওয়া যায় না, মানে আমি যেটা বলি আর কি। ওকে, তো আমাকে জাস্ট এইটা একটু বলো যে তোমাদের ওইখানে সাপোজ কেউ একজন প্রাইভেট কোম্পানিতে জব করে, তার কোম্পানিতে হচ্ছে প্রপার মানে বিজনেস অপারেশন একদম বন্ধ, সেখানে কি কস্ট কাটিং এর জন্য তাদের স্যালারি তারা পাচ্ছে, নাকি গভর্নমেন্ট থেকে তাদেরকে কোনো ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে? যেরকম ধরো তোমার হচ্ছে এটা তো সেক্টর ওয়াইজ ডিফারেন্ট। যেরকম হুম ট্রাভেল সেক্টর যেটা, হুম সেটা তো পুরোপুরি কলাপস করছে। আগামী 6 মাস হুম। হয়তো ট্রাভেল সেক্টর আর খুলবেই না। তো ট্যুরিজম, রাইট। ট্যুরিজম যেটা এয়ার ফ্লাইট যেগুলো আছে এগুলো তো একেবারে বন্ধ করে দিচ্ছে। ওরা তো হচ্ছে এমপ্লয়ি একদম পুরোপুরি ইয়ে করে দিচ্ছে। তাদেরকে কি করা হচ্ছে? উম মানে গভর্নমেন্ট থেকে কোনো কি এরকম সেন্ট্রাল প্রভিডেন্ট গভর্নমেন্ট, ফান্ড না থেকে না, যেরকম? গভর্নমেন্ট থেকে যেটা থাকে সেটা হচ্ছে বেসিক ফুড বা ইয়ে, সেটা থাকে। কিন্তু তোমার হয় যেটা যে যেরকম হাউস ওনার যারা বাড়ি মালিকদের বলে দিচ্ছে যে এখন মানুষ ভাড়া কম দিবে, পরে হুম 3 মাস পর থেকে ওই ভাড়া অ্যাডজাস্ট করে দিবে। ওকে। আবার হচ্ছে খাবার দোকানে মাঝে মাঝে ফ্রি দিচ্ছে, বিভিন্ন হুম কমিউনিটি থেকে ফ্রি দিচ্ছে। হুম হুম। তো আর গভর্নমেন্ট তো কিছু এককালীন যারা ছাঁটাই করে ওরা তো কম্পেনসেশন এককালীন দেয়ই, এটা তো জানোই। ওটা তো যেহেতু হ্যাঁ হ্যাঁ। এইচআর আছো জানোই তো, হুম যে হুম। কন্ট্রাকচুয়াল যদি না হয়, যদি পার্মানেন্ট হয় তাহলে তো কিছু এককালীন পাবে আর কি। রাইট। তো ওভাবেই অ্যাডজাস্ট করতেছে আর কি সবাই মিলে। তো ফাইন্যান্সিয়ালি তো মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানের জীবনযাপন তো ধরো ডিফারেন্ট। যেরকম এখানে যখন লকডাউন দিল, লকডাউনের যেসব রুলস এসব দেখে আমি বলি কি ধ্যাত, এগুলো তো আমি মানি, এগুলো তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ওদের লাইফস্টাইল তো আমাদের থেকে ডিফারেন্ট। যেরকম হুম ওদের হচ্ছে ওদের সবই সোশ্যাল, মানে ডিস্কোতে যাওয়া, প্রতিদিন হুম নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, বারে হুম যাওয়া, হুম এগুলো হুম। হচ্ছে ওদের লাইফস্টাইল। তো এগুলা তো সোশ্যাল ডিস্টিংকে খুবই ইম্প্যাক্ট ফেলছে। রাইট আর রাইট। আমাদের যেসব জীবন, আমরা ধরো আমরা তো ডিস্কো বার এগুলো তো আমাদের নাই। হুম সো হুম এরকম কারো ক্লোজ কন্ট্যাক্টেও তো তুমি আসো না। হুম। যেরকম এখানে মানুষের বয়ফ্রেন্ড চেঞ্জ করা, গার্লফ্রেন্ড চেঞ্জ করা, এগুলা নিত্যদিনের ব্যাপার। কিন্তু এখন ধরো রাইট। সোশ্যাল ডিস্টেন্সিং আসার কারণে তো এগুলা অনেক ইম্প্যাক্টেড হয়েছে। এই জন্য এখানে মানুষ ফ্রাস্ট্রেটেড বেশি, কারণ এখানে তো মানুষের এদের লাইফস্টাইল ডিফারেন্ট। এখানে ফ্রাস্ট্রেশনটা আমাদের দেশ থেকে বেশি। ওকে। যেরকম দেশে যেরকম আমরা ভাবছি যে আমি একা, হুম। ঠিক আছে, আমার আম্মু আব্বা আছে, ভাই বোন আছে, ওদের সাথে থাকতেছি। এদের তো কেউ নাই। এদের রাইট। এদেরটা বেশি সমস্যা। এই জন্য দেখা গেছে যে ইউনিভার্সিটি থেকে প্রতিদিন আমাদেরকে মেল দিচ্ছে, প্রতিদিন ইউনিভার্সিটি থেকে মেন্টাল হেলথ নিয়ে মেল দিচ্ছে। কাউন্সিলিং। হ্যাঁ, যে কারো যদি হেল্প দরকার হয়, কারণ মানুষ মাঝে মাঝে হয় কি এত ডিপ্রেস হয়ে যায়, কারো কাছে হেল্প নিতে পারে না, মানে কারো কাছে কথাও বলতে পারে না, ওকে। তখন সংকোচ কাজ করতে থাকে। তো যার জন্য হচ্ছে ইউনিভার্সিটি থেকে প্রতিদিন মেল দিচ্ছে। ইভেন যারা যারা টিচাররা আছে ওরাও হচ্ছে স্টুডেন্টদের এ করতেছে, কারণ এরা জানে যে এইসব দেশে মানসিক স্বাস্থ্য একটা বড় সমস্যা। কারণ আমরা হচ্ছে আমাদের দেশে আমরা অনেক দুঃখ কষ্ট, আমরা তো অনেক ছোটবেলায় অনেক বন্যা দেখছি, কারেন্ট থাকে না, সাইক্লোন, এসব দেখে বড় হয়েছে। এই জন্য আমরা রাইট। অনেক ডিজাস্টারের সাথে আমাদের পরিচয় আছে।
হুম হুম কিন্তু এখানকার মানুষ তো, এরা তো একটা কৃত্রিম পরিবেশে থাকে, হুম একটা হুম সেট পরিবেশে, সেটের বাইরে ওরা কিছু চিন্তা করতে পারে না। তো এরকম ডিজাস্টার আসার পরে ওরা, আমরা যেরকম ধরো তাও মেন্টালি ট্যাকেল দিতে পারি, যেহেতু আমরা এত কিছু দেখছি। বাসায় হুম অ্যাটলিস্ট ভাই বোন থাকলে, 5টা ভাই বোন থাকলে ঝগড়াঝাটি করে একটা রুটিন নেওয়া ভাইয়ের কাছ থেকে, এটা এগুলো আমরা জানি। এসব ট্রিক্স তো ওরা জানে না, কারণ ওরা একা ওকে একা বড় হয়। তো যার জন্য ওরা মেন্টালি বেশি আপসেট। তো ওকে এই জন্য ভার্সিটি থেকে প্রতিদিন মেল দিচ্ছে মেন্টাল হেলথ নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে বারবার বলতেছে আর কি। তো আমি প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারি যে এই জিনিসটা আসলে মানে মেন্টাল হেলথ, যেটাকে আমরা দেশে ভাষায় আর কি, আগে আমরা জিনিসটাকে ভাবতাম লজ্জার বিষয়, যে কারোর সাথে এগুলা নিয়ে বলা বলি করা উচিত না। হুম কিন্তু আসলে তো কথা হচ্ছে যে না বললে তো সবাই দেখা যাচ্ছে একই সমস্যায় ভুগতেছে, কিন্তু কেউ কাউকে বলতেছে না। হুম হুম তো ওই সমস্যা থেকে একসময় একটা বার্স্ট হয়, যেটা একটা সমস্যা, সেটা আর কি। তো আজকে ওকে হচ্ছে আমি একটু যেটা নিয়ে ইয়ে করতে চাই, মানে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল নিয়ে। ওকে সেটা, তো আমাদের লাইফস্টাইল হচ্ছে, যেটা হয় যে আমরা দেখবা যে আমরা আমাদের জীবনটাকে ভাগ করি বিভিন্ন ভাগে, যে যেরকম আমরা বলি যে 1 থেকে 6 বছর পর্যন্ত শুধুই খেলার সময়, 6 বছর থেকে যখন আমরা স্কুলে যাওয়া শুরু করি, তখন আম্মু আব্বু তাও বিকালে একটু খেলতে টেলতে দেয়, খেলি আমরা। ক্লাস 5 হয়ে গেলে দেখা যায় যে মেয়েদের তো খেলা একেবারেই বন্ধ করে দেয়, কারণ হুম হুম বাংলাদেশে যেহেতু খেলার মতো ওরকম পরিবেশও নাই, সিকিউরিটিও নাই, এজন্য আমাদেরকে তো বাইরে টাইরে কোথাও যাইতে দেয় না। যদি বাসায় একটু জায়গা থাকে বা একটু নন পরিবেশ থাকে, ওখানে আমরা মেয়েরা একটু খেলতে টেলতে পারি। তোমরা ছেলেরা যারা ক্রিকেট টিকেট খেলে ওরা খেলে, তাও আজকাল সিকিউরিটি টিকিটের জন্য তো মা বাবা দিতে চায় না। তো আমাদের দেখা যায় যে মোটামুটি 10 পার হইতে হইতে আমাদের সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়, মানে আমরা আর কোনো খেলাধুলা পরিবেশ থাকে না। তো দেখা গেছে যে 9 10-এ যখন পড়তাম, 9 এর পর থেকে আর খেলতাম না, মানে খেলা ছিল না। দেখা যেত যে বান্ধবীরা মিলে হয়তো গল্প করতেছি, বা স্কুলে স্পোর্টস ডে থাকলে জোর করে আমাদেরকে খেলায় নিয়ে যেত। কিন্তু যখন ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমাদের হচ্ছে জিম করা বাধ্যতামূলক ছিল। হুম, তো ওইটা আমাদের কাছে একটা বার্ডেন মনে হতো, যে এরকম কেন, মানে জোর করে আমাদেরকে নিয়ে যাইতো। তো তখন ফাঁকিবাজি করতাম অনেক। তো এখন এখন যেটা করি যে, এরপরে যখন পড়াশোনা শেষ হয়ে গেলে, আমরা সবাই চাকরিতে ঢুকে গেলাম, তখন আমাদের শুধু চিন্তা হচ্ছে সারাদিন আমরা কাজ করব, পরে ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে হলিডেতে বেড়াবো, এই হচ্ছে আমাদের জীবন শেষ। এখন এই যে লাইফস্টাইলটা, আমাদের এই লাইফস্টাইলটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের মন মানসিকতাকে নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট করে। যেরকম হচ্ছে আমাদের শরীরের জন্য, যেরকম আমরা জানি যে আমাদের 6 ধরনের খাবার খাইতে হয়, ভিটামিন, মিনারেল, প্রোটিন, স্টার্চ মানে শর্করা, এই যে 6 ধরনের খাবার, যে কোনো একটা খাবারের কম বেশি হলেই কিন্তু আমাদের শরীর, মানে তুমি ইম্প্যাক্ট দেখতে পাও যে যদি হচ্ছে প্রোটিন কম খাও, তাহলে দেখবা যে চুল পড়া শুরু করে। পরে হচ্ছে পর্যাপ্ত ভিটামিন যদি না থাকে, স্কিন রাফ হয়ে যায়, স্কিন অনেক খারাপ হয়ে যায়, মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের শরীরের জন্য। তা আমাদের, যেটাকে আমরা মেন্টাল হেলথ বলি, যেটা হচ্ছে মেইনলি আমাদের ব্রেন রেগুলেট করে, আমাদের ব্রেন করে। তো সেখানে বলতেছে যে আমাদের লাইফেও কি, মানে আমাদের যে এই যে আমরা জীবনটাকে যে ভাগ করে নিছি, যে ছোটবেলাটা শুধুই খেলা, পরের সময়টা শুধুই পড়া, এরপরের সময়টা শুধুই চাকরি, এরপরে বুড়া হয়ে যাব যখন, তখন খালি অবসর, এভাবে আমরা ভাগ করে নিছি। তো সেটা না, আমাদের লাইফে একটা ব্যালেন্স থাকবে সব সময়। খেলাটা আমাদের জীবনে একটা পার্ট থাকবে, কারণ খেলার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখি। রাইট যেরকম তোমরা ছেলেরাই দেখবে যে লিডারশিপ, টিম বিল্ডিং, এগুলো সব কিন্তু খেলা খেলার থেকে মাধ্যমে আসছে, তাই না? যে গ্রুপ লিডারশিপটা ফর্ম তো আমরা করা খেলা থেকে খুলে, হ্যাঁ। পরে আমরা ভার্সিটিতে যখন বিভিন্ন অনুষ্ঠান অর্গানাইজেশন করতাম, হুম, কালচারাল প্রোগ্রাম গুলো আমরা যখন করতাম, তখন ওখানে দেখবা যে একজন লিডার থাকে, পরে বাকিরা সেক্রেটারি, মেম্বার, এইভাবে থাকে। ওই রাইট অর্গানাইজেশন গুলা, স্কিল গুলা কিন্তু আমরা যখন জবে যাচ্ছি তখন আমাদের কাজে লাগতেছে, তাই না? আচ্ছা, ইভেন আমরা যখন জব করি, জবেও কিন্তু বছরে একদিন স্পোর্টস ডে থাকে, ফ্যামিলি হুম, কার্নিভাল থাকে, এগুলা বিভিন্ন কিছু থাকে। তো এগুলোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদেরকে চেয়ার আপ করা। থ্যাংক ইউ তো এখন আমাদের লাইফটাতে খেলা একটা পার্ট। খেলা মানে হচ্ছে যে কোনো ধরনের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে ছোটবেলায় আমাদের কাছে খেলা মানেই তো দৌড়াদৌড়ি ছিল। আমরা যখন বড় হয়েছি তখন আমাদের কাছে ক্রিকেট, ফুটবল, লুডো বা যে ধরনের খেলা বলো, সব ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল। এখন দেখা যাচ্ছে যে আমাদের জীবনটা এরকম হয়ে গেছে যে আমরা অফিসে যাচ্ছি,
বাসায় আসতেছি, ঘুমাচ্ছি, করতেছি, কিন্তু আমাদের ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা নাই। তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা আমাদের করতে হবে। যেরকম আমরা অনেকে ঢাকা শহরের কথা বলি যে জায়গা নাই, কোথায় হাঁটবো, বা খেলার পরিবেশ নাই, কোথায় খেলবো। তো তুমি দেখবা যে আমাদের জন্য কিন্তু খেলার পরিবেশ হয়েই যায়। আমরা এখন যে বয়সটাতে আছি, আমাদের সবারই বাচ্চা আছে, সবার বাচ্চাই খেলতে চায়, বাচ্চাদের ফ্রেন্ড টেন নাই, কেউ নাই, খেলার পরিবেশ নাই, কোথাও একলা পাঠানোর সমস্যা, সিকিউরিটি। আমরা কিন্তু গেলে চাইলেই ওদের সাথে গিয়ে খেলতে পারি যে কোনো একটা জায়গায়। যে আমি যদি আমার ছেলে বা আমার মেয়েকে নিয়ে একটা জায়গায় যদি যাই, গিয়ে ওখানে যদি আমি একটু দৌড়াদৌড়ি করা বা খেলা যে ধরনের থাকে, বিশেষ করে আমরা তো হাঁটাটাকেই বুঝি, জগিং বা হাঁটা বা ক্রিকেট খেলা, এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আমাদের লাইফের একটা অংশ থাকতে হবে। এটা তুমি তোমার সুবিধা অনুযায়ী যে কোনো সময় করে নিতে পারো, হয়তো রাতে করতে পারো অনেকে, অথবা অনেকে হয়তো সকালবেলা করতে পারো। যে আমাদের ঢাকা শহরে যেটা সমস্যা, অনেক সকাল পর্যন্ত আমরা ঘুমাই। তো এখন সকালে উঠে যদি আমরা ধরো সকাল থেকে দিন শুরু করি, তাহলে কিন্তু অনেক বেশি কাজও করা যায় এবং অনেক বেশি ফিজিক্যালি ফিট থাকা যায়। যে আমাদের এখন যে লাইফস্টাইল, আমরা দেখা যায় যে 9টার সময় উঠতেছি, সরি 9টায় উঠি না, আসলে আমরা তো আর আগেই উঠি, কিন্তু উঠেই নাস্তা টাস্তা খেয়ে রেডি হয়ে অফিসে চলে যাচ্ছি। কিন্তু আমরা যদি কিছুটা সময়, আধা ঘন্টা বা অ্যাটলিস্ট 10 মিনিট বা 15 মিনিটও যদি সকালবেলা একটু হাঁটাহাঁটি করা বা কোনো ধরনের দৌড়াদৌড়ি করা, অ্যাটলিস্ট নিজেদের বাচ্চাদেরও যদি ইনভলভ করা যায়, যদিও স্কুল টুল থাকে, এটাই আর কি বললাম যে মানে এইভাবে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে আমাদের লাইফের একটা পার্ট বানাইতে পারি আমরা, যেটা আমাদের জন্য খুব জরুরি, আমাদের আমাদের ফিটনেসের জন্য খুব জরুরি। যেরকম আমাদের বয়স এখন মোটামুটি সবারই 35। এখন এই বয়সে যদি আমাদের ভুঁড়ি হয়ে যায়, তাহলে কেমনে? রাইট। তা এখন হচ্ছে তুমি বলবা যে না আমি তো খুব কম খাই, খাওয়া দাওয়া করি না। সত্যিকার অর্থে আমরা তো আর এত বেশি খাই না, বাংলাদেশের মানুষ আমরা কি খাই, তাই না? তা এখন হচ্ছে বলবা যে আমি তো এত বেশি খাই না, কিন্তু স্বাস্থ্য কমে না বা মোটা হয়ে যাচ্ছি। তো মুশকিল হচ্ছে যে আমাদের তো শরীরটা, তুমি আমি যেরকম আছে, আমাদের শরীরের মেটাবলিজম এগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে মেটাবলিজম যেরকম ছিল এখন সেরকম নাই, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সেটার সাথে কোপ আপ করার জন্য আমাদেরকে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। তুমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করো, যতই কম খাও, পেট এমনিতেই বড় হবে। কারণ এই যে পেট বড় হওয়া, এটা হচ্ছে সাইন অফ এজিং, বয়স্ক হয়ে যাওয়ার একটা লক্ষণ। এই জন্য দেখবা যে তোমার বাবা, মানে তোমার বাবা না, আমরা সবাই, আমরা যখন টিন এজে ছিলাম, ইভেন এখনো আমাদের হাইট যত, 10 বছর পরে আমাদের হাইট এত থাকবে না, হাইট একটু কমে যায়। কারণ হচ্ছে মানুষের বয়স হওয়ার সাইন হচ্ছে পেট বড় হয়ে যাওয়া। এখন তুমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো, তাহলে হচ্ছে তোমার পেটটা কন্ট্রোলে থাকবে এবং তোমার সবকিছুই কন্ট্রোলে থাকবে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কে আমাদের লাইফের একটা পার্ট বানাইতে হবে। তুমি দেখো যে আমাদের দাদাদের জীবনযাপন যদি আমরা দেখি, ওদের কিন্তু অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল। 1 মাইল, 10 মাইল, সরি 5 মাইল, 3 মাইল হেঁটে ওদেরকে বাজারে যাইতে হতো, ইচ্ছা না থাকলেও এটা করতে হতো। আমাদের বাবাদের সময়ও জিনিসটা ছিল, সাইকেল চালাইতে হতো, অ্যাটলিস্ট খরচ বাঁচানোর জন্য, করার জন্য সাইকেল চালাইতো। সাইকেল চালানো কিন্তু খুব ভালো একটা ব্যায়াম। তা এখন আমাদের দেখা যাচ্ছে আমাদের তো এগুলো সবই বন্ধ। তো আমরা তো আমাদের লাইফটা অন্যরকম হয়ে যাচ্ছে না? সাইকেল চালালে কিন্তু অনেক মন ভালো হয়। কারণ যখন তুমি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবা, যখন তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেছো, তখন কিছু হরমোন থাকে, ওই হরমোন গুলা নিঃসরণ হয়, যেগুলা হচ্ছে তোমার ব্রেনের মধ্যে তোমাকে স্টিমুলেট করবে। তখন দেখবা যে এখানে আমরা যে যেটা বললাম যে ভার্সিটি থেকে প্রতিদিন মেল দিচ্ছে মেন্টাল হেলথ নিয়ে, ওখানে বারবার বলতেছে যে প্রতিদিন হাঁটতে যাও। তা আমি হচ্ছে এক সাইকোলজিস্টের সাথে কথা বলতেছিলাম, সে আমাকে বলতেছে যে আমি আর কি বললাম যে এরকম, সে আমাকে বলে কি সকালে হাঁটতে যাবা, দুপুরেও বিকালেও হাঁটতে যাওয়া। আমি বললাম আমি যদি 2 বেলা হাঁটি আমার কাজ করবে কে? সে বলতেছে, বলে যে তুমি যখন 2 বেলা হাঁটবা, তখন বাসায় আসার পর তোমার মনে হবে হায় হায় আমার কাজগুলো তো হয় না, আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করি, তখন তুমি কাজ শেষ করে ফেলবা। এবং আসলেই তাই, যে দেখবা যে পরীক্ষার আগের রাতে আমরা যে পরিমাণ পড়ি, সারা বছর কিন্তু এত পড়ি না। তো তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কে আমাদের লাইফের একটা পার্ট বানাইতে হবে। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন তুমি করবা, তখন তোমার যদি হতাশা বলো বা অ্যাংজাইটি বলো বা যে কোনো রোগ বালাই নিয়ে যেসব চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তা ভাবনাগুলো এমনিতেই দূর হয়ে যাবে। রাইট। তুমি যেটা বলতেছো যে একটা টোটাল মানে শিডিউলের মধ্যে একটা ব্যালেন্স আনা, যেমন আমরা হ্যাঁ অনেক সময় করে থাকি, হইতে পারে অফিসের কালকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু
মিটিং আছে, হুম প্রেজেন্টেশন আছে, হুম এবং হুম যার ফলে খুব প্রেসারে আছি। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ রাত্রেবেলা খুব প্রেসার কাজ করতেছে, একটা স্ট্রেস কাজ করতেছে। তো হুম অনেক সময় কি করি, ওই সময় হচ্ছে জাস্ট একটা মিউজিক হয়তো শুনলাম, হতে পারে একটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে, বা হ্যাঁ, কিন্তু এই যে দেখো তুমি যে মিউজিক শুনলা রাইট, সেটাও কিন্তু তোমার ব্রেন ওয়ার্ক, রাইট। তাই না? তা হ্যাঁ, এখন হ্যাঁ। তোমার ব্রেনটা অলরেডি স্ট্রেসড হয়ে আছে, হুম। তারে তুমি আরো স্ট্রেস দিচ্ছ, তো তোমার হইতে সাময়িকভাবে পারে, ভালো বাট লাগবে, কিন্তু বাট আমি বলবো এটা ইন তো দ্য লং মানে, রান তোমার ক্ষতি করবে ওইটা। মানে আচ্ছা, তোমার ওই সময় ভালো লাগবে, ওই সময় মনে হবে যে তুমি একটা ভালো জিনিস করতেছো, ওকে। কিন্তু তুমি যদি অনেক স্ট্রেসড, কালকে প্রেজেন্টেশন, তুমি প্রেজেন্টেশন বানাচ্ছো, এখন তোমার খুব খারাপ লাগতেছে, কোনোভাবেই তুমি দুশ্চিন্তা কমাতে পারতেছো না, তুমি যদি 10 মিনিট, জাস্ট 10 মিনিট হাঁটো, দেখবা যে হুম, হুম। তুমি একটা পজিটিভ পজিটিভ একটা জিনিস পাবা। গ্রেট, এবং নেক্সট টাইম এটাই এটা বলে, ট্রাই করতে হবে। হ্যাঁ এটা আমাদের করতেই হবে, কারণ আমাদের বয়স অলরেডি 35 হয়ে গেছে। ওকে। তা আমাদেরকে হচ্ছে আহ করতে হবে, মানে আমাদেরকে লিড নিতে হবে, হুম, হুম। আমাদেরকে আমাদের দেশের লিড নিতে হবে, আমার ফ্যামিলির লিড নিতে হবে, এবং আমার জন্য, আমার কাছে আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, বা আমার যারা আত্মীয় স্বজন নেইবার আছে, সবাই আমার দিকে তাকায় আছে। তো আমাকে নিজেকে ফিট রাখতে হবে, আমাকে নিজেকে ফিট রাখতে হবে, এই যে তুমি যে বললা যে লিডারশিপ। আমাকে হ্যাঁ ফ্যামিলির লিড নিতে হবে, আমাকে দেশের লিড নিতে হবে, আমি এই জায়গাটা একটু এটা সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে হুম এটা হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং এর একটা পার্ট, মাইন্ড সেটের একটা বড় পার্ট। আমরা হুম যেরকম আমি দেখি যে বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, মানে ছাত্র দল, ছাত্রলীগ, এই ধরনের যারা হচ্ছে ইয়াং পিপলরা রাজনীতির সাথে যুক্ত, ঠিক আছে, তারা হচ্ছে এই যে একটা পজিটিভ থিঙ্কিং, যে যারা অনেকে করে, আবার অনেকে, বেশিরভাগই করে না, যে আমাকে হয়তো একসময় লিড দিতে হবে, আমাকে আমার এলাকার পিপলদেরকে সার্ভ করতে হবে, তাদের হুম সুবিধা অসুবিধা আমার দেখতে হবে, এবং সেই অনুযায়ী আমার ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু হুম দেখা যায় যে অনেকেই আছে যে আমি ছাত্র লীগ করি অথবা আমি ছাত্র দল করি, মানে হচ্ছে পাওয়ার প্র্যাকটিস, মানে পজিটিভ মাইন্ডসেটটা ওই জায়গায় পাওয়া যায় না, যার ফলেই দেখা যায় কি যে আমরা হয়তো ভালো ভালো ও, যেই নেতা বের হয়ে আসার কথা সেরকম হচ্ছে না। ঠিক একইভাবে যদি আমি বলি যে জবের ক্ষেত্রেও সেম সেম দেখি যে হ্যাঁ, পজিটিভ তুমি থিঙ্কিংটা যেটা বলছো কম। সেটা ঠিক আছে, কিন্তু তুমি দেখো উন্নতি সূচকে বাংলাদেশের যে বাংলাদেশের যে গ্রাফ, সেই গ্রাফটা কিন্তু অনেক আশাব্যঞ্জক, তাই না? আশাব্যঞ্জক, আশাব্যঞ্জক, ডেফিনেটলি। তাই না? হ্যাঁ, উন্নতির সূচকে আমাদের যে গ্রাফ, মানে আমরা, এটা সব সময় হয়, তুমি যখন একটা যুগে থাকো সেই যুগটাকে তুমি কম্পেয়ার করো, যখন তুমি যে সময় আছো সেই সময়টাকে তোমার সবসময় ব্যাড মনে হয়, কিন্তু যখন তুমি সেই সময় পার করে যাও তুমি জানো যে আগের সময়টা ভালো ছিল, তাই না? না, কিন্তু আমরা যেটা দেখতেছি যে লাস্ট বাংলাদেশের কয়েক বছরে খুব ভালো ধরনের চেঞ্জ আসছে। এটা হুম, আমি বলবো যে শুধু প্রাইভেট সেক্টরে, উন্নতি সূচক না। গভর্নমেন্ট সেক্টরে, এবং হ্যাঁ। হচ্ছে এই পলিটিক্সেও কিছু হুম হুম, ইতিবাচক পরিবর্তন কিন্তু কন্টিনিউয়াসলি আসতেছে। হ্যাঁ, এখন ধরো আমরা যেসব দেশকে মানে আইডল মানি, সেই সব দেশের হিস্ট্রি তো অনেক পুরানা, ওরা হুম, তো অনেক অনেক বছর ধরে, তাই না? হুম, যেরকম ব্রিটিশ, ওরা তো 500-600 বছর, 400 বছর ধরে ওরা বিভিন্ন জায়গায় কলোনিই ছিল, হুম, তো ওদের তো পুরানা, আর আমরা তো নিষ্পেষিত নির্যাতিত হইতে হইতে মাত্র 50 বছর আগে আমরা স্বাধীন হয়েছি, তা হুম, আমাদের তো সে তুলনায় আমরা ভালো, তবে আমাদেরকে পজিটিভ হইতে হবে, কারণ আমাদের থেকে আসলে যেহেতু 50 বছর পার হয়ে গেছে, আরো 50 বছর আমাদের দেশকে যাইতে হবে, সেই সময়টা আমাদেরকে লিড দিতে হবে। হুম, হুম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন ভালো থাকবো তখন আমার দেশ ভালো থাকবে। ওকে। তো এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটা বড় জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের লাইফের একটা পার্ট বানাইতে হবে, এটা আমরা ভুলে যাই, আমরা যখন খুব স্ট্রেস থাকি, তখন খুব অফিসে খুব কাজ থাকে, তখন আমরা করি, দেখা যায় যে সব কাজ বাদ দিয়ে দেই, ওইটার পিছনেই পড়ে যাই, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইটার যে কোনো জিনিস, একটা জিনিস দিয়ে জীবন হয় না, জীবনে সবকিছু থাকবে। সো যখন তোমার এরকম খুব প্রেজেন্টেশন বা যেরকম খুব 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 প্রেশার, তখন কিছু সময় তোমাকে অবশ্যই তোমার কি হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য বের করতে হবে, এটা থাকবে, এটা লাইফের একটা পার্ট আমাদেরকে করে নিতে হবে।
এবং এটার সাথে তোমার অনেক শান্তি, সুখ এবং শান্তি ডিপেন্ড করবে। শান্তি, শান্তি হচ্ছে একটা জিনিস যে পিসফুল, নিজেকে পিসফুল, যেরকম একটা নদীর ধারে গেলে তুমি যে শান্তি শান্তিটা ফিল করো, সেই ফিলিংসটা যখন তুমি হচ্ছে হাঁটবা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবা, তখন এই ফিলিংসটা তোমার মধ্যে আসবে। অনেক ব্যস্ততা থাকবে, অনেক কাজ থাকবে, কাজ ছাড়া তো, কাজ তো জীবনের অংশ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা হচ্ছে একটা থাকবে। ওকে, আর তাইলে হচ্ছে এইটাকেই আমরা যদি একটু ইয়ে করি, আমাদের যেহেতু আমাদের ফ্রেন্ডরা সবাই এখানে শুনতেছে, যে আমরা যে যেখানেই থাকি আমাদের নর্মাল শিডিউলের মধ্যে যত ব্যস্ততাই থাকুক, আমরা যেটা করতে হবে এখন থেকে, যে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের করতে হবেই। আমরা হ্যাঁ, অলরেডি 35, এটা সময় বের করে আমাদের নিতে হবে, সকাল বিকাল রাত যখনই হোক। হুম কেন? হুম আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য, প্লাস হচ্ছে ফিজিক্যাল স্বাস্থ্য ঠিক রাখার হ্যাঁ, জন্য। এবং তুমি দেখো এই জিনিসটা কিন্তু এক্সাম্পল হবে, যেরকম আমরা কিন্তু বলি যে আমার আব্বাকে দেখতাম এটা করছে, হুম হুম ঠিক হুম আছে? হুম এখন হুম। তুমি তোমার ছেলের জন্য কি রেখে যাবা? ছেলে বলবে যে আমার বাপকে দেখছি সারা দিনেই অফিসের পিছনে দৌড়াইছে, মানে কোনো জীবন ছিল মোবাইল। না। হুম হুম হ্যাঁ, কোনো জীবন ছিল না, আমার বাবার জীবন এরকম ছিল। তা এখন মানুষের কিন্তু পুরানো স্মৃতিগুলো মানুষকে অনেক সময় ইন্সপাইরেশন যোগায়, আমরা কিন্তু অনেক স্মৃতি দিয়ে ইন্সপায়ার্ড হই। তা এখন আমরা আমাদের ফ্যামিলির জন্য কি স্মৃতি রেখে যাব? আমাদের যে বাচ্চাগুলো আছে ওরা দেখবে যে মা বাবা সকালে অফিসে যাচ্ছে, বিকালে অফিসে যাচ্ছে, কোনো পার্সোনাল লাইফ নাই, কোনো কিছু নাই। হুম হুম তো এখন ব্যস্ততা থাকবেই, ব্যস্ততা তো জীবন। তো হুম ব্যস্ততার মাঝখান থেকে কিছুক্ষণ থাকতে হবে, এটা এক্সাম্পল হবে। তোমার ছেলের মধ্যে এটা যাবে, তোমার মেয়ের মধ্যে এটা যাবে, তোমার নেইবারের মধ্যে যাবে। তোমার নেইবার বলবে যে দেখো পাশের বাসায় রে কত ব্যস্ত থাকুক তাও প্রতিদিন একটু হাঁটতে যায়। এবং হাঁটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখবা যে পায়ের নিচে, বলে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইয়েই আছে যে পায়ের নিচে আমাদের কি 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 অর্গান গুলা সবগুলা আছে। মানে আমাদের ইসলামেও কিন্তু হাঁটা নিয়ে অনেক বেশি এ করছে, যে 10,000 কদম পর্যন্ত হাঁটার কথা বলা হয়েছে। তা এখন হাঁটাটাকে আমাদের একটা জীবনের অংশ করতে হবে। এটাকে যতই ব্যস্ততা থাকুক, তুমি ব্যস্ততা থাকবে, কিন্তু তুমি কিছু সময় হচ্ছে ব্যস্ততা মানে করা, আচ্ছা, কিছু আমাদের আমি সময় নিজের জন্য বের একটা করা। কমেন্ট আমার কাছে মানে ইয়ে লাগলো, সেটা হচ্ছে একটু শেয়ার করি। ফারহানা হুম হুম। সোমা লিখেছে যে ঈদের সময় হয়তো দেখা যাবে মৃত্যুর খেলা, এবং সে স্যাড একটা ইমো দিচ্ছে। ইমো হুম হুম। দিচ্ছে, রাইট? হ্যাঁ, এখন ধরো এটা তো যার যার পার্সপেক্টিভ, তুমি তো কারো পার্সপেক্টিভ কে চেঞ্জ করতে পারবে না, তাই না? রাইট। ওর কাছে এটা মনে হয়, সে এটাকে সিরিয়াসলি নিচ্ছে। হুম এখন ধরো মৃত্যু কি খেলা? খেলা তো না, খুব সিরিয়াস হুম একটা বিষয়। হুম হুম তো এখন হচ্ছে ডেথ টোল, যেটাকে সে যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে ডেথ টোল, মানে মৃত্যুর সারি। হুম, এখন মৃত্যুর সারি যদি শুরু হয়, কেউ নিশ্চয়ই চাই না আমরা শুরু হোক, তাই না? রাইট। সো আমরা যেটা করতে পারি নিজেরা সচেতন থাকা, নিজেরা হুম, আহ, মানে প্র্যাকটিস গুলা ঠিক মতো রাখা, সেটা করতে পারি, তাই না? রাইট। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, ঈদের সময় একটা মৃত্যুর সারি বা মৃত্যুর খেলা, হ্যাঁ, তো আমি এখন থেকে এটার জন্য টেনসড হওয়ার কিছু নাই। আমি এটার জন্য এখন সচেতন হতে পারি, আমি সচেতন হতে পারি, হুম অন্যকে হুম হুম। সচেতন করতে পারি। বাট আমি এটার জন্য হ্যাঁ হ্যাঁ। টেনসড হয়ে আমার নিজেকে গুটায় নিলাম এবং নিজে মানসিক হুম ভাবে দুর্বল হয়ে গেলাম, আমি হুম বলবো এই হুম জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমি হুম 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 আমরা যখন হুম হসপিটালে থাকি, হুম হসপিটালে থাকা মানে আমি জাস্ট আমার ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা বলি। আমার এক ফ্রেন্ড, ওই যে টিপ ছাতা আছে না, ওইটা দিয়ে আমার মাথায় খুব মানে প্রেস করছিল খুব কাছ থেকে। তো এত জোরে মাথার পেছনে বাড়ি খায় ওইটা, পরবর্তীতে আমার আমি দেখলাম যে আমার মাথা প্রচন্ড ব্যথা, হুম একদম আমি দেখতেছি আমি পড়তে পারি না, মাথা ব্যথা। তো যার ফলে ডাক্তার দেখাইলাম, ডাক্তার হচ্ছে যেটা দিল, সে হচ্ছে সিটি স্ক্যান দিল। ওইটা সেই ওই আমলে সিটি স্ক্যান এক্সপেন্সিভ একটা টেস্ট, কিন্তু যেই মাথা ব্যথা, তারপরে হচ্ছে শেষ পর্যন্ত ওই টেস্টটা করলাম, এবং যখন দেখলাম যে কোনো সবকিছু ঠিক আছে, ওই দিন থেকে মাথা ব্যথা নাই আমার। ঠিক আছে। তো আমার কাছে তখন জিনিসটা মনে হলো যে আসলে আমাদের এই ধরনের মানে অনেক সমস্যাই হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল। আমরা হয়তো যেটা ভাবতেছি
হয়তো বা আলটিমেটলি সেটা না। তো এই কারণে আমরা মানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা মানসিক ভাবে যাতে আগে না ভেঙে পড়ি। ওকে, অসুস্থ আমি নিজেও ইনফেক্টেড হইতে পারি, আমার বন্ধুরাও হইতে পারে, বাট শেষ পর্যন্ত ফাইট করা উচিত। মানে ইনফেক্টেড হইলেই কি আমরা মারা যাব? আমাদের বাংলাদেশে যদি বলি মৃত্যুর হার 4% মনে হয়। তো যতজন আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হওয়ার পর সেখান থেকে বেশিরভাগ তো সুস্থ হচ্ছে, কিন্তু আমরা আগে থেকে ধরে নিচ্ছি যে হ্যাঁ করোনা আক্রান্ত হলে আমি মারা যাব, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে অলরেডি অনেকের মধ্যে মানে আছে। এটা আসলে মানে চলে আসে, মানে হ্যাঁ, যেহেতু এখান থেকে ওই বের তুমি হয়ে যেটা আসার বললা যে কোনো নেগেটিভ নেগেটিভ সাংবাদিকতা সব সময় খালি বলতেছে এসে হুম, এসে। তো সাংবাদিকতা কিন্তু দুই ভাবে করে। একটা হচ্ছে ওরা বলে যে দোকানপাট সব খুলে দিছে, সব মানুষ চলে গেছে, মানুষের একটু বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। হুম, এটা হুম, হচ্ছে আমাদের আমাদের দোষ দেয়। আবার একটু পরেই বলে যে দোকানদাররা সব দোকান খুলে বসে আছে, কোনো ক্রেতা আসে নাই, দোকানগুলা খালি যাচ্ছে। তো সে কিন্তু দুই পাশেই সাংবাদিকতা করে, ওটা ওর দায়িত্ব, তাই না? তা হুম, 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 এখন হচ্ছে আমাদের হচ্ছে যেটা করা আর কি, যে আমার জীবন তো এটা, তাই না? হুম, অনেক মানুষ মরে গেলেও কিন্তু আমার খুব বেশি এ হবে না যদি আমি হুম, এফেক্টেড না হই, তাই না? right, মানে আমি বললাম আর কি, যে যখন তুমি দেখতে পাচ্ছ যে অন্য কোনো ভাবে চিন্তা করতে হুম, হুম, পারতেছো হুম, না, হুম, হুম, তখন জিনিসটাকে ছোট করে আনা, যে ঠিক আছে আমি যদি okay, সুস্থ থাকি তাহলে তো হয়েছে, অনেক মানুষ মরে যাক, তাহলে আমার এত বেশি চিন্তা করার দরকার নেই, যেহেতু আমি প্রেশার নিতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি যেরকম আমি তুমি প্রেশার নিতে ভলান্টিয়ার পারতেছি হিসেবে না, কাজ অথচ করতেছো। নিজেরটা নেই, হ্যাঁ, নিজে ঠিক থাকি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, যেরকম তুমি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারতেছো, কিন্তু অনেকেই তো পারতেছে না, তাই না? অনেকেই হয়তো আগে ভলান্টিয়ার ছিল কিন্তু এখন পারতেছে না। হুম, তো হুম, তুমি তো তোমার মনোবলের জন্যই কাজ করতেছো, তাই right, না? মনোবলটাই তো হুম, তোমাকে এখানে সাহস যোগাইছে। তো এখন কেউ যদি মনোবল না রাখতে পারে, তাহলে সে চিন্তা করুক যে আমি ভালো থাকি, আমার ফ্যামিলি ভালো থাকুক, বাকিরা কিরকম আছে জানা নাই, নিজের ভালো থাকি, ফ্যামিলি ভালো রাখি, সেটা আর কি। ওকে। এই যে তুমি আচ্ছা। মনোবলের কথা বললা এখানে, হুম, এই জায়গাটা নিয়ে একটু বলি যে বর্তমান সিচুয়েশনে শুধু করোনা নিয়ে সবাই মৃত্যুর কথা চিন্তা করছে শুধু তাই না, অনেকে জব নিয়ে ইনসিকিউর ফিল করতেছে, হ্যাঁ, তার কোম্পানি সার্ভাইভ করতেছে, একদম তার সত্যি। কোম্পানি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে টেন্সড একদম। তো আমাদের যেরকম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত ভালো থাকবে তার মানে সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে, রাইট? এটি তো আমার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে আমি করোনায় আক্রান্ত হওয়ার পরও সুস্থ হওয়ার হ্যাঁ, হ্যাঁ, চান্সটা সেটাই তো বেশি বলতেছি থাকবে। যে করোনাটা তো অনেকটাই অ্যাসিম্পটোমেটিক, মানে অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না যাদের ইমিউনিটি রাইট, ভালো। আমার ধারণা যে ওরকমই অলরেডি আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এরকম একটা হ্যাঁ, তুমি অলরেডি feeling। এক্সপোজড, তুমি যেহেতু এত এত মানুষের সাথে এ হয়েছে, তুমি অলরেডি এক্সপোজ হয়ে গেছো করোনার আমি জীবাণুতে। আমার আমার ফ্রেন্ড আছে মিথুন, আমরা দুজন একসাথে কাজ করি, তো আমাদের দুজনের ধারণা আমরা অলরেডি অ্যান্টিবডি হুম, আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, বাট আমরা হ্যাঁ, চাচ্ছি না আমাদের কাছ থেকে আমাদের ফ্যামিলিতে যাক বা এরকম। আচ্ছা, যাই হোক, ওইটা ঠিক যে উদাহরণটা দিচ্ছিলাম একইভাবে আমাদের ক্যারিয়ারেও এই মানে ক্যারিয়ারের ক্ষেত্রেও যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে তাহলে হচ্ছে হয় কি হুম, এই ধরনের ক্রাইসিসে তারা হ্যাঁ, কোনো ধরনের ঝামেলায় পড়ে না। হুম, হুম, ঝামেলায় পড়বে যাদের ক্যারিয়ারের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। হুম, 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 আমি এইচআর পার্সপেক্টিভে একটু বলি, সেটা হচ্ছে হ্যাঁ, যে আমি যদি আমার কোম্পানির পারফর্মার হই তাইলে কোম্পানি যত সিচুয়েশন খারাপ হোক বাদ হুম, হুম, দিলেও আমাকে বাদ দিবে না। তো আমাদের কি করতে হবে, আমাদের ঢুকতে হবে হচ্ছে ওই জায়গায় পারফর্মার হইতে হবে। আর পারফর্মার হওয়ার জন্য হচ্ছে মাইন্ডসেটের, পজিটিভ মাইন্ডসেটের কোনো বিকল্প নাই। আমরা নিজেরা দেখি অনেক এমপ্লয়িকেই হয়তো একটা টার্গেট দেওয়া হয়েছে, স্যার এটা তো আমার পক্ষে সম্ভব না। এই যে সে সম্ভব না বললো, সে কিন্তু অলরেডি নিজেকে একটু পিছায় ফেলছে হুম, নিজেকে। আবার অনেকে বললো যে স্যার ওকে এই দেন, আমি ইনশাল্লাহ আমার হায়েস্ট লেভেল ট্রাই করে আমি এটা অ্যাচিভ করব। এই যে একটা মনোবল নিয়ে একজন আগাচ্ছে, দেখা যায় যে তার অ্যাচিভমেন্টের সম্ভাবনাটা বেশি থাকে। এখানে একটা ছোট উদাহরণ দেই। আহ, একটা জুতা কোম্পানির, হ্যাঁ, একজন বাংলাদেশে খুব ভালো করছে,
গল্পটা হচ্ছে এরকম, এটা জাস্ট একটা গল্প যে বাংলাদেশে খুব ভালো পারফরমেন্স করছে, তো তাকে হচ্ছে প্রমোশন দিয়ে আফ্রিকায় পাঠানো হয়েছে, যে তুমি ভালো করছো, ওকে যাও তুমি আফ্রিকায় সেল করো। তো সে আফ্রিকায় গেছে, আফ্রিকায় যাওয়ার পর সে দেখে যে এখানে কেউ জুতা পরে না, খালি পায়ে থাকে। আমি জাস্ট, এটা একটা গল্প, একটা রূপক গল্প, হুম, 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 হুম। ঠিক আছে? তো সে খালি পায়ে থাকে। তো যার ফলে সে পরবর্তী সেলস মিটিং এ তার বসকে বলল যে বস, আপনি আমাকে কোথায় পাঠাইছেন? এইখানে তো কেউ জুতা পরে না, আমি কোথায় সেল করব? আমি বাংলাদেশে এত ভালো পারফর্মার ছিলাম, আমাকে আপনি এখানে পাঠাইছেন। তো পরবর্তীতে বস তাকে চেঞ্জ করে আরেকজনকে ওইখানে দায়িত্ব দেয়, এবং নতুন যে আফ্রিকায় যায়, যাওয়ার পর নেক্সট মিটিং এ সে এসে বলে যে বস, আপনি আমাকে কোথায় পাঠাইছেন? এখানে তো খালি অপরচুনিটি আর অপরচুনিটি, এরা কেউ জুতা পরে না, এদের সবাইকে যদি আমি জুতা পরাইতে পারি তাহলে আমার কোম্পানির সেলস কত গুণ বেড়ে যাবে। মানে হুম। একই জিনিস হয়তো কোনো এমপ্লয়ি নিচ্ছে নেগেটিভ ভাবে, কেউ নিচ্ছে পজিটিভ ভাবে। তো তো ধরো আমরা যারা এমপ্লয়ি না, মানে নিজের হুম, বিজনেস, ওরা হুম, হুম, হুম। কিভাবে নিজেদেরকে করবে? যারা যারা হচ্ছে ধরো নিজের তো কাউকে একদম জিরো, জিরো তো না, কারণ হুম, মানুষ তো কখনোই জিরো হয় না, কিছু হুম, স্কিল তো তোমার মধ্যে আছেই। হুম, হুম। কিন্তু ধরো কোনো কারণে এফেক্টেড হইলো সবকিছু, তাহলে ওরা কিভাবে নিজেকে মোটিভেট করবে? নর্মালি হচ্ছে যদি মানে তুমি ভালো বলতে পারবা, বাট আমার না না না, পার্সপেক্টিভ তুমি থেকে তোমার আমি বলি। পার্সপেক্টিভ থেকে আচ্ছা, বলো। হ্যাঁ, রাইট। আমার পার্সপেক্টিভ থেকে হচ্ছে যে প্রত্যেকটা সিচুয়েশনের পরেই, মানে আমরা যদি যখনই কেউ একজন হয়তো তার বিজনেস একটা জায়গায় স্ট্যাক হয়ে যাচ্ছে, সে আর পারতেছে না, তাকে যে জিনিসটা করতে হবে যে সেলফ মোটিভেশন, নিজেকে যে না আমি এখান থেকে ওভারকাম করব। এবং আমার, সে হয়তো এই ক্রাইসিস মোমেন্টে হয়তো তার বিজনেসকে একটু হয়তো সীমিত করে আনবে, যেই জায়গাটার মধ্যে তার কন্ট্রোল আছে, সেইভাবে করে এই জায়গা থেকে উঠে আসতে হবে। কিন্তু তাকে মানসিক শক্তি বা নিজের যে এইটা আমি পারবো, এটা আমি কাটায় উঠতে পারবো, এই মনোবলটা তাকে ভিতরে আনতে হবে। এবং সে যদি চিন্তা করে যে না এখান থেকে আমি উঠতে পারবো না, তাইলে কিন্তু তার উঠার চান্স থাকে না। হুম ঠিক আছে? অনেক আমরা বলি যে নেভার গিভ আপ, হাল হুম ছাড়তে না করি, তুমি হাল ছেড়ো না, শেষ হুম পর্যন্ত দেখো, ফাইট করো। ঠিক আছে? তো আলটিমেটলি নিজের যদি বিজনেস হয়, ডেফিনেটলি আমি আমার এই কিংবদন্তি গ্রুপেই আমার অনেক ফ্রেন্ড আছে যাদের বিভিন্ন বিজনেস, এবং তারা এই মুহূর্তে ক্রিটিক্যাল সিচুয়েশন পার করতেছে। হুম হুম হুম। ঠিক আছে? আমি চেষ্টা করি তাদেরকে সাহস দেওয়ার, এবং হ্যাঁ সত্যি সেটাই। কথা বলতে তারা, আমি বলবো তারা আমার থেকে হাজার হাজার গুণ সাহসী, যার ফলে তারা এন্টারপ্রেনার। আমার হুম। এন্টারপ্রেনার হওয়ার সাহস নাই বলে আমি এখনো এমপ্লয়ি, জব করতেছি। তুমি কি মানে ইয়ে করো, সরকারি চাকরি করো? না, না, প্রাইভেট জব। প্রাইভেট? তো প্রাইভেট তো 40 পর্যন্ত করতে পারবে, এরপরে তো বিজনেস করতেই হবে। হ্যাঁ, প্রাইভেট ইচ্ছা চাকরি আছে তো করবো। 15 বছরের বেশি করা যায় না। আমার ইচ্ছা আছে, 12 বছর অলরেডি করে ফেলছি, বাকিটা দেখা হ্যাঁ, যাক। প্রাইভেট চাকরি 15 বছরের পরে তো নাহলে তো কতদিন অধীনস্থ থাকবা, তো যার জন্য এক সময় নিজের বিজনেস প্ল্যান করতেই হয় আর কি। হুম, হুম, হুম। তো করতে পারলে ভালো, না করতে পারলেও ভালো, মানে এমন কেন শর্ত নিতে হবে যে করতেই হবে, তাই না? রাইট। কারণ এত শর্ত, শর্ত নিজেকে এত শর্ত দিয়ে তো হয় না। হুম, যেরকম ধরো আমরা জীবনটাকে কি করি, এই লেভেলে এসে সবাই আমাদের জীবনটাকে গোল 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 ওরিয়েন্টেড করে ফেলছি। যেরকম আমরা হুম, এখন হুম, দেখা যায় সফল বলতে বুঝি যার গাড়ি আছে, মানে আমাদের মোটামুটি 11-12 বছরের ক্যারিয়ার আমাদের মোটামুটি ফ্রেন্ডদের সবারই। তো আমরা সবাই এখন একজন সফল বলতে একজনের গাড়ি আছে নাকি, বাড়ি আছে নাকি, বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা, এগুলাকে পরিমাপ করি সফলতার। রাইট। এবং দিন শেষে এটা হিসাব মিলাই, এবং বিশেষ করে ফেসবুক আসাতে যেটা আমাদের হয়ে যায় যে আমরা ছবি দেখি যে অমুকে এই রেস্টুরেন্টে খাইতে গেছে, অমুকে অ্যানিভার্সারি করতেছে, অমুকে বাচ্চার জন্মদিন করতেছে। তখন আমার অনেক কিছু থাকার পরেও যে পয়েন্টটা নাই সেই পয়েন্টটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করি। হয়তো আমি দেশে সবসময় কক্সবাজারে বেড়াইতে চাই, কিন্তু আরেকটা ফ্রেন্ড হয়তো প্রত্যেক মাসে মাসে দুবাই যাচ্ছে বা বিদেশ যাচ্ছে, মানে প্রত্যেকের ভালো ভালো জিনিসগুলো আমি নিজের মধ্যে চাই। এরকম একটা মানসিকতা আমাদের চলে আসছে, এটাকে বলা হচ্ছে গোল ওরিয়েন্টেড লাইফ, মানে আমার লাইফটাকে আমি গোল সেট করে নিছি। তো ওকে। গোল সেট করে নিলে যেটা সমস্যা সেটা হচ্ছে যে কি হয়, গোল যদি তুমি সেট করে নাও তাহলে তুমি হচ্ছে যখনই দেখবা যে গোল পূরণ হচ্ছে না তখন আর তুমি কোনো কাজ করবে না। যেরকম ধরো হুম,
তুমি দেখো মেসির কথা চিন্তা করো। হুম মেসি এত বছর ধরে সে ওয়ার্ল্ড প্লেয়ার, ফিফার বর্ষসেরা প্লেয়ার হয় বছরের পর বছর, কিন্তু সে একটা ওয়ার্ল্ড কাপও জিততে পারে নাই, তাই না? রাইট হুম তো সে যতই সেরা প্লেয়ার হোক, কিন্তু যে ট্রফি যেটা সেটা সে ঘরে তুলতে পারে নাই, কিন্তু সে কি খেলা বন্ধ করে দিচ্ছে? সে কি না তোমার আইডল হওয়া বন্ধ করে দিচ্ছে? না। মেসি বেশি বিশ্বকাপ জিতে না, এই জন্য কি মেসিকে মানুষ পছন্দ করে না? অনেক বেশি পছন্দ করতে করে, পারে হুম তাই না? তো এখন ফুটবল খেলাটাই যদি আমরা চিন্তা করি যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা খেলা হয়, কতক্ষণে আমি ভুলে গেছি, অনেকদিন আগে, অনেকদিন দেখি না খেলা। তো সেই খেলাতে যদি গোল ওরিয়েন্টেডই আমাদের লাইফ হইতো, তাহলে কিন্তু দুই দিকে দুইটা গোল পোস্ট আছে, পুরা হুম মাঠ তোমাকে খেলাইতো না, হুম ঠিক হুম, আছে? একদম গোল পোস্টের সামনে, সামনে থেকে যেটাকে আমরা পেনাল্টি বলি। হুম হুম পেনাল্টিতে কি হয় যে 6 জন প্লেয়ার বা 5 জন প্লেয়ার দাঁড়ায়, তোমাকে গোল সোজা কিক করতে দেয়, ওটা একটা হুম শাস্তি স্বরূপ আসে, গোল। আর হুম যখন হচ্ছে তুমি 2 ঘন্টা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে কারাকারি করে গোল দিতে পারলে দিলা বা না দিলা, ঠিক আছে, আমরা কিন্তু ট্রাই ব্রেকারের খেলাকে নর্মাল খেলা থেকে খারাপ দৃষ্টিতে দেখি। তো আমাদের লাইফটা গোল ওরিয়েন্টেড না, আমাদের লাইফ গোল ওরিয়েন্টেড না। কারণ গোলের মধ্যে তোমার কোনো হাত নাই, কে ধনী হবে কে গরিব হবে, কার কয়টা বাড়ি হবে কার কয়টা গাড়ি হবে, এটা তোমার আমার হাতে নাই, ওকে ঠিক আছে? এটা হুম হুম আমাদের হাতে নাই। তা আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে অ্যাক্টিভিটিস। আমাদের লাইফ হবে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড, ওকে মানে আমি কি কি কাজ করব, ঠিক আছে? তোমার তোমার জীবনের গোল যেটা, যে একটা হুম বাড়ি করা বা একটা গাড়ি করা বা কোম্পানির এমডি হওয়া, হুম হুম সেই গোলটা তুমি কোনোদিনই একদিনে পাবা না, সেই গোলটা 5 বছর পরে আসে, ঠিক আছে? ওকে যেরকম প্লেয়াররা সারা বছর খেলার প্রস্তুতি নিয়ে 3 বছর 5 বছর পরে ওয়ার্ল্ড কাপ খেলে, হুম ঠিক হুম আছে? তা আমাদের লাইফ হচ্ছে অ্যাক্টিভিটি। তুমি হচ্ছে যখনই তুমি গোল ওরিয়েন্টেড লাইফ লিড করবা, তখনই তোমার লাইফটা হেল্ড হয়ে যাবে, তখনই তুমি এই অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলা থেকে বাঁচবা না। তুমি একটা আলটিমেটলি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখো, ওর লাইফে কিন্তু কোনো হতাশা নাই, কারণ ওর হচ্ছে কোনো গোল নাই, ওর হচ্ছে অ্যাক্টিভিটি। সে জানে যে আমি যদি আজকে রিক্সা না চালাই তাহলে আজকে আমার ভাত উঠবে না, সো আমাকে রিক্সা চালাইতে হবে। এভাবে হয়তো রিক্সা চালাতে চালাতে একদিন হয়তো সে বাড়িও করে ফেলে, বড় লোকও হয়ে যায়। যেরকম আমি শুনছি যে ঢাকায় নাকি অনেক বেশি হকার ফেরিওয়ালা, ওদের নাকি অনেক বাড়ি গাড়ি আছে। এটা আমি জাস্ট বললাম আর কি, ঠিক আছে? রাইট তুমি যেটা বলছো যে অ্যাক্টিভিটি বেসড হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে কি আমরা যদি অ্যাক্টিভিটি বেসড মানে ফোকাস করি বা টাস্ক হুম, ওরিয়েন্টেড যদি আমরা ফোকাস করি হুম, তাহলে দেখা যাবে কি গোল আমাদের অটোমেটিক অ্যাচিভ হবে হ্যাঁ সেটাই। কারণ গোল একদিনে হয় না, গোল হয় পাঁচ একদিনে হয় বছর না পর। হুম, হ্যাঁ রাইট আর তবে আমাদের মানে আমি যেটা দেখছি যে আমাদের মধ্যে হচ্ছে একটা কাজ করে যে আমরা অন্যের অ্যাচিভমেন্টটাই দেখি মানে সে যেটা অ্যাচিভ করছে আমরা ওইটা দেখতেছি বাট ওই অ্যাচিভমেন্ট করতে যেয়ে তাকে প্রসেসের কোথায় কোথায় কি করতে হচ্ছে সেই জিনিসটাকে আমরা ফোকাস করি না না, এটা তো কেউ দেখে না, পেনটা তো দেখে আর না কেউ দেখে না, তাই না? না কিন্তু পেন ওই জায়গাটাই দেখেও না, যদি দেখানো সম্ভব না। ইভেন তুমিও কিন্তু যখন সফল হয়ে যাবে, তুমি কিন্তু তোমার পেন কাউকে বলবা না, তুমি রাইট তখন তোমার সফলতাই বলতে পছন্দ করবা। কিন্তু আমাদের লাইফ যেটা হবে, লাইফটা হবে অ্যাক্টিভিটিস। মানে আমি হচ্ছে প্রতিদিনের অ্যাক্টিভিটিস সেট করব, হুম হুম যে আমি প্রতিদিন অ্যাক্টিভিটি সেট করবো। আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিসে থাকবে আমি 8 ঘন্টা কাজ করব, হুম 8 ঘন্টা ঘুমাবো, 16 ঘন্টা চলে গেছে, আর আছে 8 ঘন্টা। পরে আমাদের ব্যক্তিগত যে প্রেয়ার থাকে, ধরো মুসলমান হলে নামাজ থাকে বা অন্য ধর্মের হলে প্রত্যেকেরই তো থাকে, তাই না? হুম হুম যার যার প্রেয়ার যেটা থাকে, সেই প্রেয়ার যেটা থাকে সেটা আমরা করব। তোমার কিন্তু 8 ঘন্টা অফিস, 8 ঘন্টা তোমার হচ্ছে ঘুম চলে গেছে, আর মাত্র 8 ঘন্টা সময় তোমার হাতে আছে। সেই 8 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে কিছুক্ষণ ফিজিক্যাল এক্সারসাইজ করা, হুম হুম নিজেকে ভালো রাখার জন্য। এটা এটা হচ্ছে যেটা বললাম যে খাবারে যেরকম আমরা চিন্তা করি যে 6টা উপকরণ থাকতে হবে, আমার জীবনেও কি এরকম 6টা উপকরণ থাকতে হবে। কাজ থাকবে, ফ্যামিলি থাকবে, পরে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে, ফ্রেন্ডস থাকবে। যেরকম অনেকে যেটা হয় যে বিয়ে হয়ে গেলে শুধুমাত্রই ফ্যামিলির সাথে থাকে, তখন হুম দেখা হুম, যায় বন্ধু বান্ধবের সাথে কোনো থাকে না। কিন্তু তুমি যদি বন্ধু সেটা বান্ধবের সাথে, এটা আমি সমমনস্ক আর কি আমি বললাম, বন্ধু বান্ধব হুম বলতে আমি আসলে সমমনস্ক বোঝাচ্ছি আর কি, মানে যার কাছে তুমি সবকিছু শেয়ার করতে পারো সেটা বলতে চাচ্ছি। রাইট এটা অফিসের কোনো কলিগও হতে পারে। হুম হুম তো
সেরকম আমাদের লাইফে 6টা জিনিস থাকবে, সেটা হচ্ছে কাজ থাকবে, ফ্যামিলি থাকবে, ফ্রেন্ডস থাকবে, ফ্রেন্ডস আলাদা। এরপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে। এরপরে হচ্ছে তোমার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিক্রিয়েশন বলে, যেটাকে আনন্দ। যেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু আনন্দ হয় না, তোমাকে কষ্ট করতে হয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে তুমি হাঁটতে যাচ্ছ, তোমাকে কষ্ট করা লাগতেছে। আনন্দ একটা থাকবে, যেটা তুমি বললা যে মিউজিক শোনা হুম হুম হুম। বা টিভি দেখা বা যে কোনো ধরনের হইতে পারে আর কি, এরকম। আর ঘুমটা খুব জরুরি, কারণ তুমি যদি ঠিক মতো না ঘুমাও, যখন তুমি কাজের চিন্তা ঠিক মতো ঘুমাবো না, তখন তোমার ব্রেন তো ঠিক মতো কাজ করবে না, তাই না? আজকে আমার বুঝতেছে না, 24 ঘন্টা ঘুমের বাইরে আছে। মানে তাই সামহাও কতক্ষণ গতকালকে, ঘুম? না নর্মালি ঘুমানো হয়, যেটা হয়েছে যে গতকালকে শুধু যে ঢাকার বাইরে না, গেলাম, ঘুমটা তো ধরো সেহেরি পার্সন টু পর্যন্ত পার্সন এমনি ভ্যারি করে। হুম এমনি জায়গা ছিলাম, আর হুম সেহেরি হুম করার পর হচ্ছে ঢাকার বাইরে থেকে রওনা দিচ্ছি, হুম হুম সকালে ঢাকায় পৌঁছেছি, হুম তারপরে বাকি কাজগুলি করতে হুম করতে হুম এখন তো আজকের এই লাইভটা শেষ হওয়ার পরে একটা বড় ঘুম দিয়ে দিব। হুম হুম। ঘুমটা আসলে ডিপেন্ড করে তো পার্সন টু পার্সন। যেরকম আমার যেরকম ঘুম, আমি হচ্ছে এট এ টাইম 5 ঘন্টা ঘুমাই। ওকে, মানে 8 ঘন্টা ঘুম আমার নাই, আমার হচ্ছে 5 ঘন্টা এট 3 এ টাইম ঘন্টা ঘুমাই। তোমার মাইনাস অলরেডি। হ্যাঁ, কিন্তু টিভিতে তো বিকাল বলে দিচ্ছে যে 8 ঘন্টা মানে করে, বিকাল আমাদেরকে সবাইকে না, বলে দিচ্ছে। বিকালের ঘুমটা আমার খুব প্রিয়। যদি আমি মানে অফিস করি, আমি আমার চাকরির লাইফ মোটামুটি 12 বছর, কিন্তু অফিসেও দেখা যেত যে আমি একটু যদি চেয়ারে হেলান দেওয়া হইলো, মানে বিকালে হুম দশ হুম। পনেরো মিনিট আমি ঘুমাই ঠিকই। মানে আমার বিকালের ঘুমটা খুব প্রিয়, এবং বিকালের নাপ কিন্তু খুব ভালো। মানে এটাও এক ধরনের নিজের চোখগুলাকে একটু শান্তি দেওয়া আর কি, কারণ আমাদের তো এখন চোখের অ্যাক্টিভিটিস সব। তুমি ল্যাপটপে কাজ করো, মোবাইলে সবকিছু দেখো, সবই চোখের কাজ। একটা ইন্দ্রিয়ের উপর সবকিছু প্রেসার চলতেছে। তা এখন চোখটাকে নাজমুল কি যদি পুরো ঘুমাচ্ছ আমি নাকি? বন্ধ কিছু করে প্রশ্ন রাখি। আছে। হ্যাঁ হ্যাঁ, নাজমুল, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, শুনতে একটু চাইছি বলে আমরা। নেই, পরের প্রশ্ন নেই। হ্যাঁ, কিছু রেডি হয়ে যাচ্ছে? প্রশ্ন আছে। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা একটু বলে নেই। জাস্ট 2 মিনিট লাগবে। আচ্ছা, এখন হচ্ছে ধরো, আমরা তো ইন জেনারেল এগুলা বলতেছি, কিন্তু তারপরে দেখবে যে কিছু মানুষ থাকবে যে নিজেকে ম্যানেজ করতে পারে না। ঠিক আছে? এটা থাকবেই যে সবাই তো আর ম্যানেজেবল হবে না। অনেকের দেখা যাবে যে হুম, এই করোনার জন্য অনেকে অনেক বেশি, কারণ ধরো আল্লাহ না করুক, যার চাকরি চলে গেছে, তার মানসিক অবস্থা কিন্তু তোমার যতক্ষণ চাকরি না গেছে তুমি বুঝতে পারবে না, তাই রাইট। না? হুম হুম। যার আত্মীয় মারা গেছে, যতক্ষণ পর্যন্ত তোমার আমার না মারা যাবে, ততক্ষণ তো আমরা এটা বুঝতে পারবো না, এটা বোঝা যায় না। এটা মানুষের একটা সীমাবদ্ধতা। যতক্ষণ হুম। আমরা দুঃখের মধ্যে না পড়ি, ততক্ষণ বুঝতে পারি না। তখন কারো যদি এরকম হয়ে যায়, মানে খুব কোনো করোনার জন্য কোনো শখ, বা নর্মাল লাইফে যদি কোনো বিষয়ে কোনো শখ থাকে, কোনো বিষয়ে, তাহলে সে যেটা করতে পারে নিজেকে রিল্যাক্স করার জন্য, একটা থেরাপি আছে, সেটাকে বলা হচ্ছে হাইড্রোথেরাপি। এটা হচ্ছে খুবই সহজ বিষয়টা। সেটা হচ্ছে যে, ধরো তুমি কোনোখানে যে কোনো বিষয় নিয়ে টেন্স, খুব বেশি এবং এটার কিছু লক্ষণ থাকবে যখন তুমি খুব উদ্বিগ্ন থাকবা। যেরকম যেটা আমি বলতেছিলাম যে বারবার টিভি খুলে করোনার নিউজ দেখতেছো, এটাই বোঝা যাচ্ছে যে তুমি খুব টেন্স। ঠিক আছে? এরপরে এটা হচ্ছে নর্মাল একটা। এরপরে তুমি যদি নিজের মধ্যে কিছু লক্ষণ দেখতে পাও, যেরকম তুমি দেখতে পাচ্ছ লাইটের আলো তোমার সহ্য হচ্ছে না, বা কোনো শব্দ তোমার সহ্য হচ্ছে না, বা তোমার বাসায় যে তোমার ওয়াইফ, যাকে তুমি এত পছন্দ করো, এত ভালোবাসো, কিন্তু এখন ওকে একেবারেই সহ্য হচ্ছে না। ঠিক আছে? এই জিনিসটা যখন তুমি দেখতে পাবা, তখন তুমি বুঝতে পারবা যে তোমার অ্যাংজাইটি, যেটা তুমি মানে তোমার ভেতরে ভিতরে জিনিসটা এত বেশি বেড়ে গেছে, যেটা কি সামনে হয়তো আরেকটু আরেকটু খারাপ অবস্থার দিকে যেতে পারে। যখন তোমার হচ্ছে কারো হেল্প দরকার। আমি বললাম যে লক্ষণগুলো হচ্ছে, তুমি যে জিনিসগুলো তুমি পছন্দ করতে, তুমি লাইট সহ্য করতে পারতেছো না, বা তুমি হচ্ছে কোনো শব্দ সহ্য করতে পারতেছো না। পরে হচ্ছে তুমি তোমার যে ফ্যামিলি, তাকে দেখতে পারতেছো না, বিরক্তি লাগতেছে। তুমি বুঝতে পারতেছো যে এটা ভালো না, কিন্তু তারপরে এটা হচ্ছে। এটা কিছু মানুষের হয়, এবং আমাদের সবারই একটা সময় এরকম হয়। যেরকম দেখবা যে পরীক্ষার সময় যখন আমরা পড়তে থাকি, আম্মা যদি এসে কিছু বলে, বলি যে চুপ করো, আমার পরীক্ষা, এরকম আমরা অন্যভাবে রিয়েক্ট। তো
তো এটা একটু ম্যানেজ করার একটা টেকনিক আমি বলবো। সেই টেকনিকটা হচ্ছে যে তোমার করা, ধরো যে কোনো একটা কাজকে তুমি সিলেক্ট করবা, সেই কাজটা, যে কাজটা তুমি সিলেক্ট করতেছো সেই কাজের সময় তুমি হচ্ছে করবা। ধরো তুমি গোসলটাকে সিলেক্ট করলা যে আমি গোসল করতে যাব। গোসল করতে যাওয়ার পরে যখন তুমি পানি ঢালবা, ধরো শাওয়ার অন করে দিছো বা বালতি দিয়ে বা মগ দিয়ে তুমি তোমার মাথায় পানি দিচ্ছ, তখন তোমার যে 5টা ইন্দ্রিয় আছে, তোমার কান, চোখ, নাক, মুখ, মানে আমরা যে 5টা ইন্দ্রিয় বলি, এগুলাকে ব্যালেন্স করা। ব্যালেন্স মানে এই অর্থে যে যখন আমি পানি ঢালতে থাকবো, আমি পানির সাউন্ডটার দিকে খেয়াল করবো। আমি পানিটা ঢালতেছি, পানির সাউন্ডটা খেয়াল করব যে পানিটা আমার মাথায় পড়তেছে, পানিটা আস্তে আস্তে আমার শরীর থেকে আস্তে আস্তে নামতেছে, একদম পা পর্যন্ত চলে গেছে। ইভেন পানিটা যখন ড্রেন আউট হয়ে যাচ্ছে, সেই শব্দটাকে আমি খেয়াল করব। যখনই আমার মনোযোগ ছুটে যেতে থাকবে, আবার আমি ওই মনোযোগটাকে নিয়ে আসবো। এরপরে এটা জাস্ট এক এক মিনিট লাগে, জাস্ট 1 মিনিট। এরপরে হচ্ছে আমি যেটা করতে পারি, যখন আমি পানি ঢালতেছি তখন আমি হচ্ছে পানির যে তোমার মানে পানিটা যে শব্দটা চলে গেল, পানির যে টেস্টটা থাকে, যে যখন পানি পড়তেছে তখন এই পানির টেস্টটাকে ফিল করা। এরপরে হচ্ছে তুমি যখন পানি পড়তেছে তখন তুমি চোখটাকে খোলা রাখলা, পানি হচ্ছে তোমার চোখ দিয়ে পড়তেছে, এটাকে ফিল করা যে পানিটা তুমি দেখতে পাচ্ছ যে পানিটা এইভাবে এভাবে পড়তেছে। ঠিক আছে, এটা হচ্ছে গোসলের সময় করা যায়। কারো যদি গোসলের সময় তো সবসময় থাকে না, সবসময় তো আর গোসল করবে না, তাই না? তো ধরো দাঁত ব্রাশ করতে গেছো, ওই দাঁত ব্রাশ করার সময় তুমি যখন দাঁত ব্রাশ করতেছো, তুমি ফিল করা যে টুথপেস্টের গ্রানটাকে ফিল করা, জাস্ট 1 মিনিট। এরপরে হচ্ছে তুমি টুথপেস্টের টেস্টটাকে ফিল করা। আমরা কিন্তু টুথপেস্টের টেস্টের ব্যাপারে খুব সেনসিটিভ। তো টুথপেস্টের টেস্টটাকে ফিল করা যে টেস্টটা কিরকম। পরে হচ্ছে যেটা বললাম যে 5টা ইন্দ্রিয়, আমার 5টা জিনিসটি দিয়ে আমার চোখ, কান, নাক, সুগন্ধ, টুথপেস্টের গন্ধটা কিরকম, এটাকে ফিল করা। এটা করতে জাস্ট 1-2 মিনিট লাগে, কিন্তু এটা তোমাকে অনেক বেশি রিল্যাক্স করবে, অনেক বেশি রিল্যাক্স করবে। ধরো শুধু চুল আঁচড়ানো, দাঁত মাজতে তো সবসময় পারো না, চুল আঁচড়ানো, চুল আঁচড়াইতে নিছি, ওইটাতে ফিল করা যে চিরুনিটা আমার মাথায় লাগতেছে। চিরুনি মাথায় লাগলে অনেক শান্তি শান্তি লাগে না? তো চিরুনি মাথায় লাগতেছে, ওইটাকে ফিল করা। চিরুনি আমি চুল আঁচড়াচ্ছি, শব্দটাকে ফিল করা। চিরুনি আমি মাথায় আঁচড়াচ্ছি, সেটার কি কোনো টেস্ট আছে? না, সেটার কোনো টেস্ট নাই, কিন্তু সেটাকে টেস্টের হিসেবে ফিল করা। এই জিনিসটা খুব কার্যকরী। মানে এটা হচ্ছে যখনই তুমি ওই যে যখন বললা যে প্রেজেন্টেশন, মানে তুমি এত বেশি টেন্স যে কোনো কাজ করতে পারতেছো না, তো বা তুমি যে কোনো জিনিস ওরকম লেভেলে যদি আমরা চলে যাই তখন ওরকম লেভেলে না, তুমি নর্মাল লেভেলে এটা করতে পারো। এটা তোমাকে মনের মধ্যে একটা অন্যরকম একটা পিস দিবে। ওকে, এটা থ্যাংক খুব ইউ, ভালো একটা টেকনিক। অ্যাপ্লাই করে হ্যাঁ, দেখবো। হ্যাঁ, কারণ আমাদের লাইফটাকে আমরা হচ্ছে একটা বিষয়ের মধ্যে নিয়ে যাচ্ছি, শুধু কাজের মধ্যে। কাজ তো আমাদের জীবনের একটা পার্ট। ঠিক আছে, তোমার সুস্থতা একটা বড় জিনিস। তুমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলে তোমার কাজ কে করবে, তাই না? তোমার যদি ফিটনেস না থাকে, তোমার যদি শারীরিক ওই ধরনের দক্ষতা না থাকে। আর হ্যাঁ, সানি যেটা বলতেছিল যে আসলে মানে আমরা যদি জবে টিকতে চাই বা যে কোনো জিনিসে টিকতে চাই, পজিটিভ মাইন্ডসেট তো অবশ্যই বড় জিনিস, কিন্তু নিজের দক্ষতার দিকেও নজর দেওয়া, যে আমার আমার দক্ষতাটা কিরকম। শুধু কি দক্ষতা অনেক ধরনের হয়, যেরকম যারা এজেন্ট, ব্রোকার, ওদের দক্ষতা হচ্ছে কথা বলার মধ্যে। ঠিক আছে, একটা কথাকেই তুমি পজিটিভ নেগেটিভ দুই ভাবে বলতে পারো, সেটা। আর অফিসে সবসময় পজিটিভ অ্যাটিটিউড রাখা তো খুবই জরুরি, কারণ অফিসে সবসময় কিছু লোক থাকবে যারা তোমার পিছনে লেগে থাকবে, তোমাকে দেখতে পারবে না। তো পজিটিভ অ্যাটিটিউড না থাকলে তো এগুলাতে সার্ভাইভ করা মুশকিল। এটা আর কি। হ্যাঁ নাজমুল, তাহলে কোশ্চেন গুলো দেখো। হ্যাঁ, প্রশ্নগুলো হচ্ছে, না প্রশ্নগুলো নরমাল, জাস্ট করোনা। এখন অনেক বন্ধুই আর ওই যে ফিডব্যাক দিচ্ছে যে ওরা আর মানে লাস্ট সেশনটা দেখার পরে এখন আর ওই যে করোনা সম্পর্কে কোনো নিউজ দেখে না। মাসুক আহমেদ করোনা সম্পর্কে এখন আর কোনো নিউজ দেখি না, এটা হলো পজিটিভ জিনিস। আরেক বন্ধু বেস্ট উইশেস জানিয়েছে। আচ্ছা, রূপকথাও বলছে, রূপকথা আছে, মুশফিক সিরাত, রবিন আছে আমাদের সাথে, সাইফুল শরীফ। আচ্ছা সানি, তোমার জন্য একটা প্রশ্ন আছে।
নাদিমুল ইসলাম মিলন। সানি, তুমি একজন স্বেচ্ছাসেবকের পাশাপাশি বন্ধুদের যেসব বিপদ আপদে সর্বপ্রথম পাশে থাকো, ইন্সপিরেশন পাও কোথা থেকে? করোনা তথা জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য কিভাবে মানসিক প্রস্তুতি নেওয়া যায়, এই কি আর প্রশ্নটা ভাবির কথা বলে দাও, তাহলে ভাবি খুশি হয়ে যাবে। আহ, ঠিক আছে। ঠিক আছে, যেহেতু আহ, আমার ওয়াইফ ও হচ্ছে কিংবদন্তি মোশাররত জাহান, তো হুম। ডেফিনেটলি তার সহযোগিতা ছাড়া আমি আজকে 1 মাস 10 দিন যাবৎ বাসার বাহিরে থেকে ভলান্টিয়ারি কাজগুলি করতে পারতাম না। ওর সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। হুম হুম। হুম, অবশ্যই, আর হ্যাঁ। এইটা একটা বড় দিক। আর তবে মানে আমি যদি একদম ট্রুলি যেটা বলবো যে আমার ইন্সপিরেশন হচ্ছে, যেরকম আমি আমার ওয়াইফ, ওর ডাকনাম হচ্ছে গিনি, মোশাররত জাহান গিনি, ওকে বললাম এই যে 1 মাস তোমরা আমাকে ছাড়া থাকতে পারবা না। আমি এরকম একজনের কথা বলবো যে হচ্ছে 4,684 দিন তার ফ্যামিলি ছাড়া ছিল, সে জেলে ছিল 4,684 দিন, যাকে আমরা এবং কনভার্ট করলে, রাইট, যাকে আমরা কনভার্ট করলে আসে হচ্ছে 13 বছর। তার 55 বছর বয়সের মধ্যে 13 বছর সে জেলেই ছিল, তার ফ্যামিলি সার্ভাইভ করে নাই। হ্যাঁ, আমরাও তো প্রতিদিন 8 ঘন্টা জেলে থাকি, ওটা কি? তো তো যাই হোক, মানে ইন্সপিরেশন বিভিন্ন জায়গা থেকে আসে, ঠিক আছে। আর বন্ধুদের জন্য সত্যি কথা বলতে, যে বন্ধুর একটা আলাদা ফিলিংস, আলাদা টান, ঠিক আছে। আহ এটা যে কোনো জায়গায়, ইভেন এই কিংবদন্তি গ্রুপে আসার পর এই ফিলিংসটা আরো বেশি। কিছুদিন আগে আমাদের ফ্রেন্ড মারা গেল, মিশু। তো হাসপাতালে সিচুয়েশন গুলো এখন আমি নাই বলি, কিন্তু একদম লাস্টের ঘটনা, পুলিশ আসলো পল্লবী থানা থেকে, এবং পুরা ঘটনা শুনলো, তারা সবকিছু লিখলো, লেখাটেখা একদম কাজ যখন কমপ্লিট, আমি তখন তার কাছে গিয়ে বললাম যে জাস্ট কথা বলার জন্য, আপনি কত বছর যাবত জব করতেছেন? বললো যে 2012-তে জয়েন করছি। তো আমার তখন মনে হলো যে 2012-তে জয়েন করছেন, বললাম আপনার ম্যাট্রিকের ব্যাচটা যদি এইভাবে জিজ্ঞেস করা উচিত না। হুম বললো হুম 2000। বললো 2000 ব্যাচ। তো বললাম 2000 ব্যাচ, তাহলে কিংবদন্তি গ্রুপের মেম্বার? বললো হ্যাঁ, কিংবদন্তি গ্রুপের তো মেম্বার। এবং ও বললো আচ্ছা আচ্ছা, সে গ্রুপে একটা পোস্ট দেখছি এই উঁচু, এবং সে এরপরে দেখলাম যে সে অনেক সহযোগিতা তো কন্টিনিউয়াসলি আগেও পাইছি, এবং তার ডেডিকেশন, এবং পরের দিন দেখলাম সে একটা স্ট্যাটাসই দিয়ে দিল এবং ফিল থেকে, এবং অ্যাড্রেসিংটাই এর এত সুন্দরভাবে বন্ধু বলে ভেতরের লেখাটা আমি পড়লাম। তো আসলে সত্যি কথা বলতে চিনি না, জানি না, কিন্তু মাত্র হচ্ছে একই সাথে ম্যাট্রিক আমরা পাশ করছি বাংলাদেশে বিভিন্ন স্কুল থেকে, তাও একটা টার্ম কিন্তু চলে আসে। মানে 2000 ব্যাচে পাশ করছে একটা বন্ধু, এই যে একটা ফ্রেন্ডদের, কেউ একজন আমাদের অসুস্থ হলে বা কেউ একজনের কিছু হলে আমাদের কিন্তু সবার খারাপ লাগে। এটা আমি, হুম আমার মনে হয় আমার মতো সবাই একই রকম ফিল করে। তো হুম যার ফলে আসলে আমরা চেষ্টা করি যে বন্ধুদের জন্য কিছু করার। হুম আর করোনাতে যদি আমি বলবো যে জয়ী হইতে হলে আমাদের যেটা করতে হবে, ডেফিনেটলি আমাদের সাহস রাখতে হবে। যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই যদি আমরা মারা যাই তাহলে হবে না, আমাদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে। মানে মোট কথা, আমরা বাসায় থাকবো অবশ্যই, কিন্তু কেউ যদি অসুস্থ হই তাহলে যাতে হালটা না ছেড়ে দিই। অন্য সিজনাল জ্বরও হইতে পারে, হুম নর্মাল ঠান্ডা হইতে পারে, ঠিক আছে। তো এই কারণে আমরা অনেকেই মানে যেটা করতে পারি, মানে হাল ছেড়ে দিচ্ছি, আমি বলবো সেটা করা যাবে না। যদি হুম করোনাও হয়, আমার কথা হচ্ছে যে করোনার সাথে ফাইট করব, আমরা বাঁচার জন্যই তো চেষ্টা করব, আমাদের চেষ্টা করতে হবে, শেষ বিন্দু থাকা অবস্থায় আমাদের চেষ্টা করে যেতে হবে, বাঁচতে হবে। এবং আমরা চেষ্টা করলে আমি কনফার্ম যে আমরা বাঁচতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। হুম। আমার প্রশ্ন আছে নাজমুলের কাছে, সেটা হচ্ছে যে নাজমুল, তোমরা হচ্ছে কি মানে ঈদে, তো যেহেতু তৃণমূল পর্যায়ে এবার দেশে তো একটু খারাপ সিনারিও, তাই না? কারণ কোনো কাজ নাই, সবকিছু বন্ধ। তো মানুষ, বিশেষ করে যারা দিনমজুর এবং শ্রমিক, ওদের অবস্থা তো খুবই খারাপ। তো ওদের জন্য তো
মানে ঈদে আমাদের মানে ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে কি ধরনের মানে ইয়ে চলছে আসলে, মানে কি ধরনের এক্সপেক্ট করতেছো? আচ্ছা, এটা হচ্ছে যে এবার যেই সিচুয়েশনটা, এটাতে হলো আমরা আসলে যেহেতু সোশ্যাল ডিস্টেন্সের বিষয়টা আসছে, আমরা গ্রুপের পক্ষ থেকে ইনিশিয়াল যে ইভেন্টটা ছিল সেটা হলো যে আমরা মানে গ্যাদারিং না করে সবাই সবার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি যে যার যার মতো পারে বন্ধুদেরকে মানে নিয়ারেস্ট যে লোকগুলো আছে অথবা আশেপাশে যে লোকগুলো আছে, তো এটার রেসপন্স অনেক পজিটিভ ছিল। পরবর্তীতে যেটা আমরা প্ল্যান করলাম যে কিভাবে আমাদের গ্রুপের বন্ধুদেরকে সাপোর্ট করা যায়, তো সেটার জন্য আমাদের একটা ফান্ড কালেকশনের প্রসেস চলতেছে। তো সেটাতে আলহামদুলিল্লাহ অনেক বন্ধু আমাদেরকে নক দিচ্ছে। আমরা আসলে জাস্ট পরিচয় গোপন রাখার শর্তে ওদের বিকাশে অথবা রকেটে মিনিমাম একটা যা মানে এই উদ্দেশ্যটা হচ্ছে যে এমন আমাদের বেশ কিছু বন্ধু আছে যে লাইনে দাঁড়ানোর মত নিয়ে যে লাইনে দাঁড়ায় ত্রাণ নিবে অথবা সাহায্য নিবে, ওই অবস্থা কিন্তু ওদের নাই। ওই জিনিসটা মাথায় নিয়ে আসলে আমরা ওইটার জন্য এই ইভেন্টটা আর কি আমাদের। তো ওই বিষয়টা গেল ওইখানে আমরা ওইটা চলতেছে। আর এইটা কন্টিনিউ থাকবে ঈদের পর্যন্ত এবং ঈদের পরবর্তীতে এটা আমরা কন্টিনিউ করব। আর যেটা হলো যে তৃণমূল পর্যায়ের লোকজন অথবা সমাজের যে অন্যান্য, এটা হলো আমরা আসলে এটা আমরা গ্রুপের পক্ষ থেকে কিছু করছি না। গ্রুপের প্রথম প্রায়োরিটি হলো আমাদের গ্রুপ মেম্বারদেরকে এবারের এই ইভেন্টের জন্য। আর ইন্ডিভিজুয়ালি আমাদের যেই অনুপ্রেরণার জায়গা, সেটা থেকে আমাদের অনেক বন্ধু পার্সোনালি গ্রুপে হয়তো খেয়াল করছে, প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে যেমন গতকালকে সানির এলাকায় গিয়ে দিয়ে আসছে প্রত্যেকদিন কিন্তু গ্রুপে। গতকালকে চিটাগাংয়ের অদম্য যে স্কুলটা আছে, একটা স্কুলের একটা টিম আছে অদম্য, ওদের স্কুল থেকে ওরা দিয়ে আসছে। তো এরকম সবাই টাঙ্গাইল থেকে একটা স্কুল থেকে দিল দেখলাম, কক্সবাজার থেকে দিল। তো প্রত্যেকের জায়গা থেকে দিচ্ছে। জাস্ট এই জন্য আর আমরা গ্রুপ থেকে আসলে আলাদা কিছু করতে যাচ্ছি না। গ্রুপ থেকে যেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের যদি কোনো প্রবলেম থাকে ওরা যেন আমাদের সাথে কমিউনিকেট করে, জাস্ট আমরা ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে প্রসেসটা ওইটা ট্রাই করতেছি। এটা হলো আমাদের একটা এই মুহূর্তের একটা প্রসেস এটার জন্য। আর হলো যেটা আজকে আমাদের এক বন্ধু সানি যেটা বললো যে আমাদের এই কিংবদন্তি বন্ধু বললে আসলে আমরা একটু বিষয়টা অন্যভাবে চিন্তা করি। তো আজকে আসলে সেই রকমই একটা ঘটনা ঘটলো। আমাদের এক বন্ধুর ছেলে নাসিফ ইব্রাহিম, ওর বাচ্চাটা হলো তৌসিফ ইব্রাহিম, বেশ গত ডিসেম্বর থেকে অসুস্থ। তো ফাইনালি ওর হলো ক্যান্সারের বিষয়টা পাওয়া গেল। ওইটার পরে আসলে গতকালকে ও অনেকদিন যাবত নিজের মতো করে ট্রিটমেন্ট করা অথবা ওর যে স্কুলের সার্কেল ওদেরকে মানে কোন স্টেজে বলতেছে ডক্টর? ওইটা আমি ঠিক ক্লিয়ার না, মনে গ্রেড 2 এই টাইপের কিছু একটা আছে। আমি যদিও মেডিকেলটার মতো ভালো জানি না, ওইটা হয়তো আমি তোমাকে জানাবো পরে, আমি জেনে তোমাকে হয়তো ওইটা জানাবো আর কি। তো বিষয়টা হলো ওর যে সাপোর্টের ইস্যুটা, আমরা গ্রুপে মানে সাপোর্টের ইস্যুগুলো আসলে আমরা অনেক চিন্তা ভাবনা করি, আসলে অনেকের এরকম সাপোর্টের প্রয়োজন হয়, এখনো অনেকেই আছে। কিন্তু ওর বিষয়টা হলো কি যে একটা বাচ্চা অসুস্থ, আজকে সকাল থেকে মিনিমাম 20-25 জন আমাকে পার্সোনালি নক দিয়েছে যে দেখো ওর বাচ্চাটার বিষয়ে কিছু করা যায় না। কিন্তু আসলে ওই যে যেটা বললো সানি যে 2000 ব্যাচ অথবা আমাদের ব্যাচের কারো কোনো সমস্যা শুনলে আসলে সবাই পার্সোনালি যে কাজ করার যে জায়গাটা, এটা আসলে সবার নিজের থেকে এই জিনিসটা চলে আসে আর কি। এই হইলো আমাদের বর্তমান অবস্থা। এই জায়গাটা একটু অ্যাড করি তোমার সাথে। এই যে যখন আমরা এরকম কেউ অসুস্থ বা কারো বাচ্চা অসুস্থ যেটাই হোক, আমরা যখন সবাই মিলে হেল্প করি, এখানে এই জায়গাটায় সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি যে ফ্যামিলি কিন্তু তার সবকিছু দিয়ে চেষ্টা করে তাকে বাঁচানোর। আমি জাস্ট হচ্ছে তোমাদের হয়তো সবার মনে থাকবে 2001 সালের কথা বলতেছি, আমি তখন বিএফ শাইন কলেজ কুর্মিটোলার স্টুডেন্ট। আমাদের ফার্স্ট গার্ল শামীম শারমিন সুচি ব্লাড ক্যান্সার আক্রান্ত ছিল, ওর 40 লক্ষ টাকা দরকার ছিল। এবং আমরা তখন সারা বাংলাদেশে স্কুল থেকে ইনিশিয়েটিভ নেই, প্রত্যেকটা স্কুলে এবং বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে 40 লক্ষ টাকা কিন্তু ম্যানেজ হয়। এবং সুচিকে ট্রিটমেন্ট করার জন্য আমরা তখন হচ্ছে সিঙ্গাপুর পাঠানো হয়। রাইট, ওর ওর ছোট বোন দিয়েছিল, কিন্তু সুচি বাঁচে নাই। আমরা এটা আমাদের মানে একটা কষ্ট যে সুচিকে আমরা বাঁচাতে পারি নাই। কিন্তু আমি বলবো ওর ফ্যামিলিকে বাঁচাইছি। আমরা যদি ওর ফ্যামিলিকে মানে আমরা যদি ওই 40 লক্ষ টাকা অ্যারেঞ্জ না করতাম, ফ্যামিলির যদি 20 লক্ষ টাকা থাকতো 20 লক্ষ টাকাই খরচ করে ফেলতো ওর পেছনে।
তো আমরা 40 লক্ষ অ্যারেঞ্জ করছি বলে সুচির ট্রিটমেন্ট হয়েছে, আল্লাহ হায়াত দেয় নাই, কিন্তু ওর ফ্যামিলি তো সার্ভাইভ করছে, আমরা চেষ্টা করছি আর কি। তো এই কারণে বলবো যে যখন এই ধরনের কেস হবে ডেফিনেটলি আমাদের সবার সম্মিলিত সাপোর্ট থাকা উচিত। আসলে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, ধরো এই ধরনের ইভেন্ট যখন আসে তখন আমরা প্রত্যেকেই ভাবি কি যে আমি কত দিব, মানে একটা কাজ করতে থাকে যে 100 টাকা 500 টাকা কত 1000 টাকা। এখন যখন এই ধরনের কোনো ইভেন্ট থাকে তখন আসলে এটা চিন্তা করতে হয় যে আমি যদি 1 টাকাও দেই তারপরেও 1 টাকা দিয়ে জিনিসটা আগায় থাকে, কারণ সবাই যদি 1 টাকা করে দেয় তারপরেও তো 500 টাকা হয়ে যায়। তা এখন যার যার সামর্থ্য যেটা আর কি, যে পার্টিসিপেশনের জন্য তো সামর্থ্য, আমি চিন্তা করি যে আমার সামর্থ্য নাই, কিন্তু আমার যদি 10 টাকা সামর্থ্য থাকে সেই 10টা টাকাও কিন্তু ওখানে একটা ভ্যালু এড করে, কারণ যেহেতু যদিও জানি যে টাকাটা 20 লাখ টাকা, কিন্তু যদি 20,000 মানুষ 1 টাকা করে দেয় তারপরেও সেটা 20,000 টাকা হয়ে যাচ্ছে। তো যার জন্য হচ্ছে মানুষের পার্টিসিপেশনটা যদি যখন আমরা পার্টিসিপেট করি মানে কোনো ধরনের ভলান্টারি কাজে বা ইয়েতে করি, তখন কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমি আমার সামর্থ্য অনুযায়ী যে আমার সামর্থ্য 10 টাকা দেওয়ার, ওইটাই যদি আমি দেই, ওই 10 টাকাটাও ওখানে অনেক ভ্যালু এড করে। যার জন্য হচ্ছে যে ফ্রেন্ডরা যখন যে কোনো ধরনের ফান্ড রেজিং বা যে কোনো কিছু হয় তখন যদি প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী দেয় বা যার যতটুকু খুশি মনে দেয়, সেটা কিন্তু অনেক বেশি ভ্যালু এড করতে পারে। তো যার জন্য হচ্ছে অনেক ফ্রেন্ডরা দেখা যায় হেজিটেশনে ভোগে, মানে চিন্তা করে যে 100 টাকা দিব বা 500 টাকা দিব কেমন দেখা যাবে, বা 300 টাকা দিব এরকম কিরকম দেখা যাবে। কিন্তু যেটা তোমার জন্য ইজি সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু কঠিন কাজটাও সহজ হয়ে যায়। তো যার জন্য হ্যাঁ কারো কেউ হয়তো হ্যাঁ কেউ যদি 10 টাকাও দেয় সেই 10 টাকাটাও এখানে একটা অ্যাড হবে, কারণ তোমার জন্য 10 টাকা হয়তো খুব কম, কিন্তু কারো কারোর জন্য হয়তো 40 লাখ টাকা যখন লাগবে তখন যদি 39,50,000 হয়, সেই 50,000-এর জন্য ঠেকা। এই যে একটু আগে আমি যে আমার ফ্রেন্ড মানে আমাদের ফ্রেন্ডের কথা বলছিলাম যে সুচি, ওর জন্য 6 টাকাও পাঠাইছিল, আমার এখনো মনে আছে, রাঙামাটি থেকে হলুদ খামে করে 6 টাকা টিফিনের টাকা থেকে বাঁচায় পাঠাইছিল, আমরা সেটাও পাইছিলাম। ওই 40 টাকার মধ্যে ওই 6 টাকা একটা পার্ট। হ্যাঁ 6 টাকাটাও এখানে একটা ভ্যালু এড করছে। আচ্ছা এইটি ক্ষেত্রে একটু বলি, আমরা গত বছর একটা লালমনিরহাট একটা প্রতিবন্ধী স্কুলে একটা ওই যে 3 হুইলার অটো যেগুলা 6 জন করে বসতে পারে ওইটা দেওয়ার জন্য একটা ফান্ড কালেক্ট করছিলাম। তো ওইখানে একজন 100 টাকা পাঠাইছে। তো এখন কিন্তু 100 টাকা পাঠাইছে মানে কিন্তু হয়তো ও পাঠানোর সময় আমাকে খুব সংকোচ নিয়ে ফোন করে বললো যে দেখো আমি তো আসলে খুব একটা কিছু করি না, কিন্তু আমি এই ছোট্ট একটা অ্যামাউন্ট দিব। তো আমি বললাম যে তোমার এই 100 টাকা কিন্তু 100 টাকা না, এটার যে কি পরিমাণ ভ্যালু এটা মানে তুমি বুঝতেছো না। এরকম যদি মানে সবাই 100 টাকা করে দেয় তাহলে এইরকম একটা গ্রুপ থেকে কিন্তু বড় কিছু করা খুবই ইজিলি সম্ভব। কিন্তু তো এখানে আসলে কিন্তু ওই যে তুমি যেটা বললা না যে টাকার পরিমাণটা কিন্তু কোনো সময় কিন্তু ফ্যাক্ট না। তো আমি যেটা বলছিলাম যে এই যে নাসিফের বাচ্চা পার্টিসিপেশনটা হলো সবচেয়ে বড় জিনিস আর কি। তো মানে এই যে 100 টাকা দিচ্ছি এটা মানে অথবা 50 টাকা দিচ্ছি এটা তো আসলে মানে কম কিছু না। সেটাই তো সানি যেটা বললো যে 6 টাকা পাঠাইছে 2001 সালে 6 টাকা মানে কিন্তু অনেক টাকা। 2001 সালে 6 টাকা মানে কি অনেক টাকার একটা বিষয় কিন্তু, তাই না? 6 টাকা রিকশা ভাড়া ছিল, 100 টাকার ভ্যালু 200 টাকার ভ্যালু অ্যাড করে কিন্তু। হ্যাঁ না ওই সময় মনে আছে আমরা ওই যে আমরা নাখালপাড়া থেকে ফার্ম গেট যেতাম, 3 টাকা দিয়ে যাওয়া 3 টাকা দিয়ে আসা। ওই যে যাওয়া আসার ভাড়া ছিল 6 টাকা, মানে খুচরা 6 টাকা থাকলে 6 টাকা, আর যখন জোর করে দুজন তুলতো তখন 2-4 টাকা নিতে আর কি, মানে তখন 8 টাকা পড়তো। এটা হলো নাখালপাড়া থেকে, যেটা এখন হইলো যে মনে হয় 30-60 টাকার ভাড়া আর কি। তো আচ্ছা আরো বেশ কিছু প্রশ্ন আছে, অনেক বন্ধু সালাম জানাইছে, শুভকামনা জানাইছে আমাদেরকে, গুড ইনিশিয়েটিভ, গো হেড বন্ধুরা। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, সামনের দিনগুলোতে আতঙ্ক নিয়ে সাবধানতার সাথে পার হতে হবে, মেনে নিয়েছি, কিন্তু কিছু কিছু বিষয় হতাশা চলে আসে মাঝে মাঝে। এই হতাশা যাতে গ্রাস করে নিতে না পারে সে বিষয় থেকে পরিত্রাণের কোনো উপায় অথবা স্কিল মেথড আছে নাকি জানতে চাইছে মিলি আহমেদ সোমা। হ্যাঁ
মানে হতাশা থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবে এটার ব্যাপারে কোনো সাজেশন? হ্যাঁ হ্যাঁ, না ওই সোমা যে কিন্তু আমাদের স্কুল নাজমুল ফ্রেন্ড। বলতেছিলাম যে আমাদের সানিও বলতেছিল যে পজিটিভ মাইন্ডসেট তো একটা বড় জিনিস, এটা ছাড়া তো তুমি চলতে পারবে না। কিন্তু আমাদের লাইফে হচ্ছে মানে 6টা পার্ট রাখা আর কি, যে আমাদের জীবনটা দেখা গেছে যে এই বয়সে এসে আমাদের শুধুমাত্র ফ্যামিলি আর কাজ, এছাড়া আমাদের আর কোনো কিছু নাই। আর বাসায় বসে বসে মোবাইলের মধ্যেই আমরা সবকিছু দেখি, মোবাইলের মধ্যেই আমাদের ক্লাব, মোবাইলের মধ্যেই আমাদের বার, মোবাইলের মধ্যে আমাদের সবকিছু, ঠিক আছে? তা এখন ঠিক আছে, এটা যার যার চয়েস, কিন্তু আমাদের লাইফে কিছু অংশ থাকতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর একটা অংশ থাকবে, একটা আনন্দ বলে একটা অংশ থাকবে। সেই আনন্দটা তুমি যে কোনো জায়গায় করতে পারো। পর্যাপ্ত ঘুম, যেটা খুব জরুরি। যেরকম মোবাইল, আমরা জানি যে মোবাইল কিন্তু বেশিক্ষণ চাপাচাপি করলে তোমার হচ্ছে মানে ঘুম কেটে যায়, তখন রাতে ঠিক মতো ঘুম হবে না, দিনের বেলা সকালে ঠিক মতো কাজ করা যায় না। তা এখন জানো তো যে মোবাইলের রেডিয়েশন কিন্তু অনেক, মানে বাংলাদেশে একটা গবেষণা দেখা গেছে যে মোবাইলের টাওয়ারের জন্য চড়ুই পাখি বাচ্চা দেওয়া বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? তা এখন চড়ুই পাখি বাচ্চা হচ্ছে ইকোসিস্টেমের একটা অংশ, সে যদি বাচ্চা দেওয়া বন্ধ করে দেয় সেটা কোনো না কোনো ভাবে সামহাও আমাদের এফেক্টেড করবে, হয় বৃষ্টির মধ্যে, না হয় পরাগায়নের মধ্যে, না হয় ফসলের মধ্যে, যে কোনো এক জায়গায় এফেক্টেড করবে। তো তুমি আমি আমরা হচ্ছে ইকোসিস্টেমের একটা অংশ। আমরা যখন আমাদের লাইফটাকে ব্যালেন্স লিড না করব, তখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলো এগুলো আসবে, এর ইকোসিস্টেমের একটা অংশ। তো যার জন্য হচ্ছে আমাদের লাইফে কিছু সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এটা আমাদের রাখতেই হবে। এবং হচ্ছে হতাশার জন্য আমি বলতেছিলাম সানিকে কিছুক্ষণ আগে, আমি বললাম যে তুমি কখন বুঝতে পারবে, তুমি বলতেছো যে আমি খুব হতাশা হতাশা, কিন্তু হতাশার মানে কখন তোমার হেল্প দরকার, যখন তুমি বুঝবা যে তোমার হেল্প দরকার, তখন সেটার কয়েকটা লক্ষণ হচ্ছে যে যেসব জিনিস তুমি পছন্দ করতা হঠাৎ করে সেগুলো তুমি পছন্দ করতেছো না, বা যে কোনো ধরনের লাইট তুমি সহ্য করতে পারতেছো না, যে কোনো ধরনের শব্দ তুমি সহ্য করতে পারতেছো না। যখন তুমি দেখবা যে এরকম কোনো প্রবলেম হচ্ছে তোমার, তখন তুমি বুঝবা যে তোমার হেল্প দরকার, মানে কোনো একজন কাউন্সিলরের সাথে কথা বলার দরকার। আমাদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ হয় যে আমরা কি করি, আগে পাত্তা দেই না, বলি যে আরে আমি সুস্থ মানুষ, আমি, বা ধরো একজন ডাক্তার সে চিন্তা করে আমি মেডিকেল সায়েন্সের সবকিছু জানি, বা সায়েন্সের স্টুডেন্ট সে বলে যে আমি সবকিছু জানি, এগুলাকে আমার পাত্তা দিলে হবে না। কিন্তু যখন তুমি দেখবে যে তোমার এরকম হচ্ছে, তুমি তোমার ওয়াইফের সাথে সবসময় ঝগড়া করতেছো, তখন বুঝতে পারবা যে কিছু একটা সমস্যা আছে। তখন তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বলো যে অফিসে কাজের অনেক প্রেসার, এই জন্য নিজের কন্ট্রোল করতে পারি না, এ করতে পারি না। তো ওই সময়টাতে বোঝা যায় যে আসলে আমাদের হেল্প দরকার একজন কাউন্সিলরের। তো ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মেন্টালি এর জন্য থাকে, যে আমরা শুধু চিন্তা করি যে কিছুক্ষণ গান শুনলে আমার মন ভালো হবে বা কিছুক্ষণ এ করলে হবে, কিন্তু মন ভালো, যেটা বলে যে অ্যাংজাইটি বলো বা ডিপ্রেশন বলো, এটার জন্য সবচেয়ে বেশি হচ্ছে কনসেন্ট্রেশন, মানে যে কোনো একটা কাজের মধ্যে কনসেন্ট্রেশন দেওয়া। যেটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমি যখন গোসল করতে যাচ্ছি, ওই গোসলের মধ্যেই আমি আমার 5টা সেন্সকে কাজে লাগাবো। শব্দটা কান দিয়ে শুনবো, স্মেলটা নাক দিয়ে নিব, এবং হচ্ছে টেস্ট যেটা টেস্ট পার্ট দিয়ে নিব, চোখ দিয়ে যখন পানিটা পড়তেছে সেটা দেখবো, এবং দাঁত ব্রাশিং, টুথ ব্রাশিং আছে, ইভেন রান্না করাও আছে। ধরো আমার সময় নেই এগুলো, আমি রান্না করতেছি, তখন আমি যখন রান্না করতেছি ওই রান্নারই যে স্মেলটা আছে সেই স্মেলটাকে নেওয়া, পরে হচ্ছে রান্না যখন করতেছি সেই রান্নাটাকে দেখা। মানে এরকম প্রত্যেকটা কাজের মধ্যে তুমি এটা করতে পারবা। যেরকম তুমি অফিসিয়াল কাজের মধ্যে পাওয়া যাবে এরকম কিছু? হ্যাঁ, অফিসের কাজের মধ্যে করা যায়। ওকে। যেরকম আমরা কি করি, নদীর ধারে যখন যাই তখন কি করো, সবাই কি 2 হাত মেলে এভাবে করো না, যে ফিল করার চেষ্টা করো। তুমি এটা রাইট। অফিসের কাজের মধ্যেও করতে পারবা। যখন তুমি অফিসে আছো, যেরকম অফিসে কি হয়, অফিসে টি টাইম যেটা থাকে, ওই টি টাইমের মধ্যে তুমি করতে পারবা, যে যখন তুমি চা খাচ্ছ, চায়ের টেস্টটাকে ফিল করা, চায়ের গন্ধটাকে ফিল করা, চায়ের কালারটাকে দেখা। তুমি চিন্তা করো চায়ের কালার কিন্তু ঠিক না হলে কিন্তু তুমি চা খাও না, ঠিক আছে? তো কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা যে কোনো একটা কাজকে কনসেন্ট্রেশন দিয়ে করা। মূল আমাদের উদ্দেশ্য এখন অবস্থা হচ্ছে হচ্ছে আমরা সব কাজ কনসেন্ট্রেশনটাকে করি, মানে একটা জায়গায় নিয়ে আসা, মানে আমার কনসেন্ট্রেশন হ্যাঁ অন্য কনসেন্ট্রেশনটা তো জায়গা তোমার থেকে আমি। মধ্যেই আছে। হ্যাঁ। হ্যাঁ, কনসেন্ট্রেশনটাকে একটা একটা জিনিসের মধ্যে নেওয়া। রাইট। ওকে, তাহলে অনেক কিছু দিয়ে করা যাবে, সমস্যা নেই।
হ্যাঁ, তুমি যে তোমার ডেইলি লাইফে যে কোনো কাজে করতে পারবে, যেটা আমি বললাম যে শুধু চা খাওয়ার সময় তুমি করতে পারো। ইভেন তুমি যখন তোমার ওয়াইফের সাথে কথা বলবো, তুমি দেখবা যে যেহেতু এখন অনেকদিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আগের মতো তো এত আগ্রহ নিয়ে কথা বলো না, ঠিক আছে? কিছু কথা বলতে থাকে, কিছু কথা বলতে থাকে, আর তুমি বলতে থাকো হ্যাঁ হুম হুম এসে সেই, ঠিক আছে? ওই ওর কথাটাই তুমি 5 মিনিট ধরে খালি মনোযোগ দিয়ে শোনো, সে কথা বলতেছে, এই কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। সে কথা বললে তোমার যে আগে যে ফিলিংস হইতো, সেই ফিলিংসটাকে তুমি ফিল করো, ঠিক আছে? তো তোমাদের কথা কিন্তু তোমাদের স্পাউস শুনতেছে না, কিন্তু আমার কথা কিন্তু আমার স্পাউস শুনতেছে। তো এতে কি কোনো সমস্যা? না, সমস্যা না। ওকে, বলো নাসরিন। ওইটাই আচ্ছা বললাম আরেক আর কি যে হুম, হ্যাঁ আচ্ছা বলো। আমাদের আরেক বন্ধু বলছে ঘুড়ি উড়ানোটা সে শারীরিক ব্যায়ামের অংশ হিসেবে চিন্তা করতেছে। আর আরেকজন তোমাকে শিক্ষিকার মতো তুলনা করছে যে তুমি সুন্দর করে রাইট, গোছায় রাইট। গোছায় বুঝিয়ে দিচ্ছ। খাইরুল আমিন ও তোমার বলছে একজন শিক্ষিকার মতো বুঝিয়ে দিচ্ছ। আরেক বন্ধু শুভকামনা জানিয়েছে কানিজ ফাতেমা, গুড টপিক। হুম হুম। আচ্ছা বর্তমান সময়ের জন্য এটা গুরুত্বপূর্ণ আলোচনা। কাজী ইশতিয়াক রিয়াদ, সানি ক্যারিয়ন বেস্ট উইশেস জানিয়েছে। আচ্ছা হ্যাঁ, আরেক বন্ধু সানিকে তো আসলে সানি স্যালুট পাওয়ার যোগ্য, কারণ মানে আমাকে ওখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে বলছিল। হুম, পরে হচ্ছে মানে আমি আসলে অনেক কিছু চিন্তা করে নিয়ে নেই, কারণ যেহেতু আমার বাচ্চা আছে, সেহেতু ধরো আমার জন্য তো বিষয়টা টাফ আর কি। তো আমাকে হুম, বলতেছিল যে এর জন্য আবার আরেকটা যেটা আমি চিন্তা করছি, যে যদি এখানে বেশি দিনের লকডাউন হয়ে যায় তাহলে তো আমি এখানে থাকবো না, দেশে চলে যাব। তো হুম, ওইটা চিন্তা করেও আমি ভলান্টিয়ারশিপটা নিই নাই, না হয় খুব ভালো একটা অপরচুনিটি গেছিল আর কি। ওকে। কিন্তু যেহেতু বাচ্চা আছে, ফ্যামিলির কথা চিন্তা করে মেইনলি নেওয়া হয় নাই, কারণ ধরো আমাদের তো মেয়েদের তো ফ্যামিলির অ্যাটাচমেন্টটা বেশি, অনেক কিছু না, স্বাভাবিক, ডিপেন্ডেন্ট এটা আর কি। স্বাভাবিক। তো হুম। সানি অবশ্যই সে এরকম কাজ করতেছে। উম দোয়া পাচ্ছি, অবশ্যই একটা সবাই দোয়া করে, অনেক দোয়া করে দেখি সবাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমার হ্যাঁ আচ্ছা আমাদের এক বন্ধু আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে দেখতেছে। আচ্ছা আরেক বন্ধু বলছে যে মাহমুদুল হাসান বাবু, আমি মনে করি বর্তমান বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা আমাদেরকে রোবট বানিয়ে দিয়েছে, বিশেষ করে মালিকদের অসুস্থ প্রতিযোগিতা ও অধিক মুনাফা লোভের কারণে। আচ্ছা এটার বিষয়ে কি তোমরা কি কিছু বলবো নাকি এটা আমাদের সাথে সানি বলো, সানি এইচআর এর লোক। আচ্ছা, আমি বলবো হ্যাঁ যে ক্যারিয়ার হচ্ছে ওপেন। বাংলাদেশে জব সেক্টরও হিউজ, এবং যদি আমাদের মনে হয় যে এই মালিক হচ্ছে আমাদেরকে এরকম রোবট বানায় দিচ্ছে, আমার কথা হচ্ছে যে আরো ভালো ভালো মালিক আছে, আরো ভালো ভালো কোম্পানি আছে। আমি যখন দেখবো যে আমার এই কোম্পানিটা আমাকে প্রপার মূল্যায়ন করতেছে কিনা, আমারকে যে ভ্যালু দেওয়ার কথা সেই ভ্যালু দিচ্ছে কিনা, যদি মনে হয় যে না এখানে সেরকম ভ্যালু দিচ্ছে না, আমি বলবো আমাকে তখন অল্টারনেটিভ চিন্তা করতে হবে, এবং যেখানে আমাকে ভ্যালু দিবে আমাকে সেখানে যেতে হবে। বাহ, সানি কিন্তু অনেকটাই মেয়েদের মতো চিন্তা করে, কিন্তু আমি কিন্তু অন্যভাবে বলবো জিনিসটাকে। আচ্ছা। সেটা হচ্ছে যে ঠিক আছে, কোম্পানি তোমাকে রোবট বানায় দিচ্ছে, কিন্তু আহ, ধরো কাজ কতক্ষণ করবা? 8 ঘন্টা 12 ঘন্টা, বাকি সময়টুক তো তোমার, তাই না? তো তুমি 8 ঘন্টা অফিসের গোলামি করো, পরে বাসায় এসে ওইটারে টানো, তাহলে তো সমস্যা তোমারই। না, আমি তুমি দেখলাম কেন এটাকে টানবে? এখানে যেই বন্ধু লিখছে সে 16 ঘন্টা হ্যাঁ, নাকি ডিউটি করে, এরকম একটা কথা দেখলাম যে লিখছে বোধহয় নাজমুল, আমি না জানি না না। এই ও লেখে নাই, ও ও জাস্ট আরেকটা লিখছে কমেন্ট বোধহয় লিখছে, পরিবেশ। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা আচ্ছা কমেন্টে না লিখছে মানে আমি দেখলাম। বলতে চাচ্ছি যে তুমি হচ্ছে অফিসের জেটটাকে কেন তুমি বাসায় টেনে আনো? রাইট। তুমি যখন স্কুলে গিয়ে পড়া পারতা না, স্যার বকতো, তখন কি তুমি এসে বাসায় সারাদিন ওইটা নিয়ে করতা? করতা না তো, তাই না? তুমি যখন বিভিন্ন প্রাইভেট পড়তে যাইতা, একবার ফিজিক্স স্যারের কাছে, একবার কেমিস্ট্রি স্যারের কাছে, তুমি কি ফিজিক্স স্যারের কাছে গিয়ে কেমিস্ট্রি স্যার কি বলছিল এটা নিয়ে মন খারাপ করতা? করতা না তো। তাহলে এখন কেন মন খারাপ করতেছো? একই তো। তুমি আগে ফিজিক্স পড়তে এক স্যারের কাছে, কেমিস্ট্রি পড়তে আরেক স্যারের কাছে, বায়োলজি পড়তে আরেক স্যারের কাছে, এখন বাসায় কিছুক্ষণ ভাবির কাছে পড়ো, কিছুক্ষণ অফিসে বসের কাছে পড়ো, কিছুক্ষণ বাসের মধ্যে গুতা খাও। তো তুমি এক জায়গাটা আরেক জায়গায় কেন টানবা? আরেকটা টাইনো না, তাহলে দেখবা আগের মতো ভালো থাকবা, জাস্ট জাস্ট আগের লাইফের মতো, তাই না? তোমাকে কেন হইতে হবে, কেন এজড হইতে হবে, কেন তোমাকে বয়স্কদের মতো চিন্তা করতে হবে? তুমি আগের মতো চিন্তা করো।
আগের লাইফ তুমি চিন্তা করো, সেই জায়গা থেকে তুমি, তোমার কিছুই ছিল না, তুমি নতুন ক্যারিয়ার শুরু করছিলা, সবকিছু করছো, তুমি আজকে এই পজিশনে আসছো। তো তখন তুমি একটার সাথে আরেকটা কোনো সময় কম্পেয়ার করো নাই। এখন যদি তুমি কম্পেয়ার করো তাহলে তো তুমি 10 বছর পরে আবার আগের নতুন অবস্থানে যেতে পারবা না। এরকম আর কি বিষয়টা, যে আমাদেরকে সব সময় ম্যাপিং করতে হবে, আগের সাথে মিলাতে হবে, যে আমি আগে কিভাবে স্ট্রেস ম্যানেজ করছি। অঙ্ক পারতাম না, অঙ্ক পরীক্ষা এসে সেই জন্য অঙ্ক পরীক্ষার জন্য কি সব পরীক্ষা খারাপ করছি? করি নাই তো, শুধু অঙ্কটাই আমার খারাপ হচ্ছে। এখন লাইফটাও সেরকম, যে আমাদের অফিসে কিন্তু টাস্ক জব থাকে প্রত্যেকের অফিসে। অফিসে কি সারা বছর টার্গেট দিয়ে রাখে? নিশ্চয়ই বলে যে তোমার আজকের কাজ হচ্ছে এটা, তুমি 1 সপ্তাহ পরে আপডেট দাও এটা। তো তুমি ওই 1 সপ্তাহের আপডেটটা তোমার ঠিক মতো হচ্ছে কিনা সেটার উপর তুমি ইয়ে করো। আচ্ছা, এবার আমাদের আরেক বন্ধু নাসিম, সুখে থাকার জন্য বেশি কিছু দরকার হয় না। সে বলেছে ওর হলো হাঁটতে ভালো লাগে, কিন্তু হাঁটতে পারে না বলে রাত্রে এখন ঠিক মতো ঘুম হয় না। যাই হোক, তাহলে বন্ধু ঘরের মধ্যে একটু ছোটখাটো করে হাঁটার চেষ্টা করো, সেটা হয়তো একটা সমাধান হইতে পারে। আরেক বন্ধু ঘরের মধ্যে বউয়ে কত হেডিং। কাজ, ঘর মোছো, কাপড় দাও। না, আমি যতটুকু জানি ওই বন্ধু কিন্তু অনেক কাজই করে, বাসায় কেউ নাই, গত সপ্তাহে ওর নিজের চুল নিজেই কাটছে, সেটাও আমরা জানি। আচ্ছা, কি লিখলা বন্ধু? আমি ন্যূনতম 14 ঘন্টা ডিউটি করি, তারপরে মালিকের মন ভরে না। আচ্ছা, সানি বোধহয় ওইটাই বলতেছিলা। এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটাই তো সানি মনে অল্টারনেটিভ বললা, যে যেহেতু অপরচুনিটি আছে সব দিকেই, সুইচ করার তো অপরচুনিটিটা ওপেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের আপনাদের সুস্থতা কামনা করি, তোমাদের দুজনের সুস্থতা না কামনা করতেছি। নাজমুল, অপরচুনিটি কিন্তু অনেক ভাবে আসে, এই কথাটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে হুম যে হুম। অপরচুনিটি কিন্তু অনেক ভাবে আসে। তুমি দেখো, তুমি যদি একটা ফ্রেন্ড সার্কেল বানাও তাহলে কিন্তু অনেক ভাবে অপরচুনিটি আসবে তোমার কাছে। রাইট। তুমি একজন অফিসের কলিগকে যদি ফ্রেন্ড বানাও তাহলে কিন্তু অনেক অপরচুনিটি তোমার কাছে আসবে। আর তুমি যদি সারাক্ষণ কুলোর বলদের মতো খালি অফিসের ঘানেই টানতে থাকো তাহলে অপরচুনিটিও তোমার কাছে আসবে না, তাই না? রাইট রাইট। এবং বস যে হয় সে কিন্তু সাইকোলজি, যেহেতু সানি আসো, যে বিদেশে কিন্তু যখন একটা চাকরি নেওয়া হয় চাকরিতে কিন্তু বরিশালের রাজধানীর নাম কি বা কেনিয়ার মুদ্রার নাম কি এগুলা জিজ্ঞেস করে না, ওদের সব কোশ্চেন থেকে সাইকোলজিক্যাল। ঠিক আছে, সব বাংলাদেশের কোশ্চেন থেকে প্রাইভেট সেক্টরে সাইকোলজিক্যাল, মানে কিন্তু এগুলো জিজ্ঞেস করে হ্যাঁ, না। মানে একটা টাস্ক থাকে যে তুমি রাইট। এই সিচুয়েশনে পড়ছো, তুমি এটা কিভাবে ম্যানেজ করবা। তুমি কিভাবে ম্যানেজ করবে, রাইট। হ্যাঁ, ডেমো থাকে। হুম হুম। তা এখন তোমার বসও কিন্তু জানে যে তুমি কিরকম। বস যদি জানে যে তুমি ফাঁকিবাজ তাহলে তোমার বেশি কাজ দিবে, কারণ জানে যে তুমি সব করবা না। আর যদি জানে তুমি খুব সিরিয়াস তাহলে তোমাকে হচ্ছে যে কাজ দিবে কম কম কাজ দিবে। তো বসও যদি তোমার সাইকোলজি বুঝে ফেলে তাহলে কিন্তু তোমাকে বেশি সময় খাটাবে। রাইট। যেরকম আমরা যেটা করি, যখন কোনো রোগী আসে যারা খুব সিরিয়াস ওদেরকে আমরা খুব হালকা ভাবে বলি, আর যারা খুব ফাঁকিবাজ ওদেরকে খুব সিরিয়াসলি বলি। যেরকম ধরো যখন তুমি একজন রোগী যারা ফাঁকিবাজ আর কি, ওদেরকে তুমি প্রেসার মাপতে হবে ধরো দিনে, তাহলে ওরা বলতে হবে যে দিনে 10 বার প্রেসার মাপবেন। তাহলে হবে কি, সে দিনে 5 বার মাপবে। আর যে হচ্ছে খুব সিরিয়াস, ঠিক আছে, ওকে বলতে হবে দিনে 1 বার মাপবেন, ও এমনিতেই 5 বার মাপবে। গুড। তো বিষয়টা হচ্ছে এরকম যে তুমি হচ্ছে অফিসে কোনোভাবে এক্সপোজ করা যাবে না যে আমি খুব সিরিয়াস। বাট বস কিন্তু যদি হ্যাঁ, সাইকোলজিতে এক্সপার্ট হয় বের করে ফেলবে। এখন বড় বড় সিইও এরা তো সবাই তো সাইকোলজিক্যালি ইয়ে থাকে। রাইট। দেখো না গার্মেন্টস ব্যবসায়ীরা 5,000 টাকা কেমনে করে নিল সাইকোলজিক্যালি। এটা আর কি। সেশনটা মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে আমাদের, তো এখন না মনে হয় আচ্ছা, ধীরে ধীরে আমরা ক্লোজ করা বোধহয় দরকার। অনেক রাত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা হয়েছে, আমরা এখন মনে হয় শেষ করতে পারি। অনেক বন্ধু ধন্যবাদ জানিয়েছে, হয়তো সবার কথা বলতে পারতেছি না। আমাদের এক হুম। বন্ধু ওই যে স্থানীয় কথা শুনে বলছে সূচি 2001 প্রোগ্রামে সে অংশগ্রহণ করেছিল। আরেক বন্ধু আসলে পরামর্শ দিয়েছে আমাদের যে অসুস্থ বন্ধুরা আছে অথবা অসুস্থ কেউ যে হচ্ছে তাদের জন্য আসলে স্থায়ী কোনোভাবে একটা ফান্ডের ব্যবস্থা করা যায় নাকি, যেখানে সবাই মান্থলি একটা কন্ট্রিবিউট করবে। তো এটা আসলে নিয়ে আমি একটু সবগুলা ভালো বলতে উদ্যোগ, চাই। ইনশাল্লাহ আমরা আসলে সময়ের সাথে সাথে।
জাস্ট এক করার মিনিট, চেষ্টা, হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে মানে সবাই যখন এরকম ধরো গ্রুপ হচ্ছে একটা প্ল্যাটফর্ম, কিন্তু সবাই যদি এই প্ল্যাটফর্মকে আইডল মানা করা শুরু করো তাহলে তো এটা মুশকিল, তাই না? তুমি যদি হেল্প করতে চাও পার্সোনালি তাহলে তুমি করবা, আর গ্রুপ থেকে যখন কোনো একটা ইভেন্টে করা হয় তখন যার যার সামর্থ্য অনুযায়ী পার্টিসিপেট করবে। আর তুমি যদি হেল্প করতে চাও সবসময় সবাইকে হেল্প করতে পারো। এখন নাজমুল গ্রুপ খুলছে বলে ও তো দেশের দায়িত্ব নিয়ে বসে নাই, তাই না? তো যার জন্য হচ্ছে তুমি পার্সোনালি হেল্প করতে চাও সেটা খুব ভালো করো তুমি, কিন্তু গ্রুপে হচ্ছে যেহেতু এখানে এত এত বড় গ্রুপ, অনেক ধরনের মানুষ আছে, সবার পক্ষে তো আর সবসময় পার্টিসিপেট করা সম্ভব না। Right. তো যার আর জন্য কোনো হচ্ছে, জিনিস রেগুলার করতে গেলে এটার আলাদা একটা মেনটেনেন্স লাগবে, আলাদা একটা টিম লাগবে। হ্যাঁ সেটাই, তখন টাকা পয়সা চলে আসলে অনেক সময় সম্পর্কগুলা মানে না অনেক ধরনের ইয়েতে থাকে না। আসলে এই বিষয়টা একটু বলি, আমাদের কিন্তু এই প্রতি মাসে কিন্তু একটা দুইটা করে কিন্তু আমাদের এরকম সাপোর্ট রিলেটেড ইস্যু আসে। তো আমরা আসলে হ্যাঁ অনেক চিন্তা ভাবনা করার পরে আসলে যেটা না করলেই না, অথবা এরকম গুলো আসলে করি। জাস্ট আমরা এর আগে 3 মাস আগে যেটা করেছিলাম সেটা হলো শারমিনের জন্য। তো আসলে অনেক চিন্তা ভাবনা করে আসলে এগুলো আসলে আমাদের অ্যাপ্রুভ করা হ্যাঁ অথবা সেটাই, এগুলি কারণ প্রত্যেকের কাজ আছে না, তুমি তো এমন না যে শুধু এই গ্রুপের মডারেটর, তোমার তো আরো কাজ আছে। সেটাই। আর প্রত্যেকটা ইমোশনই আলাদা, মানে এক একজন এক একটা সমস্যার হ্যাঁ জন্য ক্রাইসিসে পড়বে, তার জন্য হুম ফ্রেন্ডের ইমোশনও এক এক রকম হবে, এবং হুম সেই হুম, অনুযায়ীও তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করবে, কিন্তু কন্টিনিউয়াসলি হ্যাঁ একই রকম ভাবে কেউ আসলে টাফ হয়ে যাবে। বাট তোমার সেটাই, আইডিয়ার জন্য কারণ এটা তো ধন্যবাদ। কোনো চ্যারিটি অর্গানাইজেশন না, এটা রাইট, রাইট। হচ্ছে ফ্রেন্ডদের একটা গ্রুপ। হুম, হুম। তা আমাদের কোঅপারেশন থাকবে, কিন্তু চ্যারিটি সবসময় চ্যারিটি এ করলে তো মানে ওইটা তো অনেক, তাহলে আলাদা পোস্ট ট্রেজারার লাগবে, আলাদা ইয়ে লাগবে, তাই না? কারণ এগুলা তো একটা নিয়ম কানুন থাকে সবকিছুর আর কি। ঠিক আছে তাহলে। আচ্ছা, আমরা বোধহয় শেষ করতে পারি। সানি বললো, তারপরে নাসরিন বলে আমরা আজকের মতো প্রোগ্রামটা শেষ করবো হুম হুম আর কি। ওকে, সত্যি কথা বলতে যে আমাদের এই আলোচনার মাধ্যমে যদি কোনো কিছু মানে কারো কাজে লাগে তাইলেই হবে সার্থকতা। সত্যি কথা বলতে আমি নিজেও অনেক কিছু শিখছি নাসরিন, আমি আজকে অন ইয়ারে যাওয়ার আগেই বলছি যে নাসরিনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, এবং সত্যি কথা বলতে আমি নিজে শিখতে শিখছি, এবং আমি পারছো? হ্যাঁ পারছি, এবং আমি কন্টিনিউয়াসলি চেষ্টা কাউকে করি। শিখাইতে পারলাম না, তোমাকে শিখাইতে পারছি। আমি শিখি, আমি প্রচুর ট্রেনিং করি, প্রতি মাসে একটা দুইটা ট্রেনিং করি, এবং হুম, বিভিন্ন জনের কাছ থেকে আমি শেখার চেষ্টা করি। এবং আচ্ছা। সবচেয়ে মজার কথা হচ্ছে আমার অফিসের জুনিয়র কলিগের যারা নতুন আসে তাদের কাছ থেকে আমি আরো বেশি, হুম মানে যারা জুনিয়র তাদের হুম নতুন আইডিয়া নতুন কিছু তাদের কাছ হুম থেকে শিখতে পারি। তো এটা একটা হুম বড় প্ল্যাটফর্ম শেখার। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এরকম ঈদ আমরা হয়তো কখনো কাটাবো ভাবি নাই, কিন্তু একটা ঈদে হয়তো আমরা নতুন কাপড় না নিলে কি হয়, মানে যে আমার পার্সোনাল ফিলিংস, আমি একদম পার্সোনাল ফিলিংস, আমার ফ্যামিলিতে আমরা এটাই করতেছি যে এই ঈদে আমরা কোনো নতুন কাপড় নিব না। এই নতুন কাপড়ের আহ এইটা যদি আমরা অন্য কাউকে দিতে পারি, একটা মানুষের যদি, কারণ বর্তমান যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আমরা জানি না যে কতদিন এরকম সমস্যা থাকবে, এবং সরকার কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে দরিদ্র মানুষদেরকে হেল্প করার, কিন্তু সত্যি কথা বলতে মধ্যবিত্ত দরিদ্র এবং সব লেভেলেই এটার ইম্প্যাক্ট পড়তেছে। তো আমরা একটা ঈদ পুরাতন কাপড় দিয়ে পালন করলে কিচ্ছু হবে না, কিন্তু আমরা যদি সবাই যার যার জায়গা থেকে একটু চেষ্টা করি, আমার মনে হয় যে হুম আমরা আমাদের ফুল দেশের সব মানুষদেরকে, মানে আমি যদি আমার পাশের জনের কাছে দাঁড়াই, তাইলেই দেখা যাবে যে সারা বাংলাদেশের সবার সাথে কেউ না কেউ দাঁড়ায় যাবে। তো হুম সেটাই আমার করার অনুরোধ রইল। সবাইকে হ্যাঁ ধন্যবাদ। হুম 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 হুম। হ্যাঁ আমিও সানির সাথে একমত এই ব্যাপারটাতে, যে আমাদের জীবনটা হচ্ছে মানে অফিসের বস যেভাবে আমাদেরকে বোঝায় যে কাজই জীবন, আমাদের জীবনে সবই কাজ। মানে আমার হাঁটাটাও একটা কাজ, আমার খাওয়াটাও কাজ, আমার ঘুমানোটাও কাজ, সবকিছুই আমার কাজ। তা এখন শুধু অফিসের কাজটাকে যদি আমরা কাজ মনে করি আর খাওয়া ঘুম সেগুলোকে যদি আমরা কাজ না মনে করি, তাহলে সেটা আমাদের জন্য ইন দা লং রান কোনো সময় ভালো হবে না। কারণ একটা দেশের উন্নতির সূচক যখন বলে, তখন সেই সূচকে কিন্তু কত পার্সেন্ট মানুষ কাজ করে সেটাকে সে করে না, সেই সূচকের মধ্যে থাকে যে কতজন মানুষ খেতে পায়, কতজন মানুষ শান্তিতে আছে, কতজন মানুষ কি, মানে স্বাস্থ্য সূচক গুলো আগে আসে।
তো যার জন্য হচ্ছে আমাদের কাজের মধ্যে আমাদের জীবন যাপনের যে বাকি উপাদানগুলো আছে সেগুলো আমাদেরকে রাখতে হবে। এবং যেটা বলবো যে হ্যাঁ, এখন একটা বাজে সিচুয়েশন, মানে একটা সিচুয়েশন যাচ্ছে, পুরো বিশ্বতেই যাচ্ছে, শুধু বাংলাদেশে না। তো এই সিচুয়েশন থেকে আমরা যেটা বের হব, যে আমি যদি চিন্তা করি যে আমি খেতে পাই, আরেকজন খেতে পাচ্ছে না, কিন্তু তোমার আশেপাশে মানুষ যদি খারাপ থাকে তাহলে অটোমেটিক আমরা খারাপ থাকবো। তো যার জন্য হচ্ছে আমরা প্রত্যেকের নিজেদের হেল্পিং যে হ্যান্ড সেটাকে আমাদের আশেপাশে প্রসারিত করি, সবাইকে একটু হেল্প করার চেষ্টা করি। যেরকম আমাদের সোশ্যাল ভ্যালুগুলো আগে ডিফারেন্ট ছিল, সপ্তাহে দেখা যেত যে ভিক্ষা ভিক্ষা বার থাকতো, প্রত্যেক এলাকায় ভিক্ষুকরা আসতো, আয়সা আমাদের কাছ থেকে খাবার নিয়ে যেত। আমরাও দেখা যেত যে বাসায় পুরনো খাবার বা বাড়তি খাবার থাকলে ভিক্ষুকদের দিতাম, আসলে খাবার চাইতো দিন শেষে দিতাম, কিন্তু এখন এই জিনিসগুলো নাই। যার জন্য কিন্তু অনেক খাবার নষ্ট হয়, অনেক কিছু কিন্তু নষ্ট হয়, সত্যি কথা আর কি। যে তুমি, যার জন্য হচ্ছে তুমি যদি পারো তাহলে সবাইকে একটু হেল্প করা, যে তোমার একটা টাকাও আরেকজনের জন্য অনেক বেশি কিছু। যেরকম একবার হচ্ছে আমি এতিমখানায় খাবার খাওয়াতে চাইছিলাম, তো এতিমখানায় জিজ্ঞেস করতে গেছিলাম যে কত টাকা লাগে খাওয়াতে আর কি। তো ওখানে 50টা ছাত্র ছিল। তো আমি বাজেট জিজ্ঞেস করছি, ওরা বলতেছে যে 2000 টাকা দিলে হবে। তো মানে এটা শোনার পর আমার কান্না এসে গেছে, কারণ হচ্ছে আমাদের দেখা যায় যে লাইফস্টাইল এরকম যে 2000 টাকা আমরা তো রেস্টুরেন্টে এক বেলা খাইতে গেলে খরচ করি, আর 50টা বাচ্চা নাকি 2000 টাকা দিয়ে খাবে। তো এতিমখানার যে ম্যানেজার উনি বলতেছে যে আপনি যদি 500 টাকা বেশি দেন তাহলে 2500 টাকা দিয়ে বাচ্চাগুলা দুপুরেও খাইতে পারবে, রাতেও খেতে পারবে। মানে এটা শোনার পরে আমার এত খারাপ লাগছে যে 2500 টাকা দিয়ে ওরা 2 বেলা খাবে। মানে ম্যানেজার বলতেছিল যে আপনি যদি 500 টাকা বেশি দেন তাহলে আমি গোস্ত একটু বেশি কিনতে পারবো, সেই গোস্তটা ওরা রাতেও খাইতে পারবে। তো 2500 টাকা দিয়ে 50 জন মানুষ খায়। তো তোমার আমার আমাদের হয়তো অনেকের, সবার তো অবস্থা একরকম না। তো আমার 50 টাকা দিয়েও একজনে, 50 টাকা কি, ইভেন 15 টাকা দিয়ে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম 15 টাকা দিয়ে আমরা ডাল আর ভাত খাইতাম, মাংসও দিত ওইটার মধ্যে। ইভেন এখনো সায়েন্স ক্যাফেতে 15 টাকায় ডাল ভাত মাংস পাওয়া যায়। তো তোমার একটা টাকা বা তোমার 50টা টাকা আরেকজনের জন্য কিন্তু অনেক বেশি কিছু। তো সবাই যেন আমরা সবাই একটু হেল্প করি, কারণ আশেপাশের মানুষ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। উম না হলে যদি সবাই খারাপ থাকে, সবাই খাইতে না পায়, মানে সবাই যদি কষ্টে থাকে তাহলে বিশৃঙ্খলা বাড়বে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে তুমি তো বিশৃঙ্খলা, চুরি ডাকাতি এগুলো অনেক বেশি বেড়ে যাবে আমরা যদি মানুষকে হেল্প না করি। কারণ ওদেরকে তো খেতে হবে, আর ওই মানুষগুলো তো আসলে কাজ করতো, রিক্সাওয়ালা বা দিনমজুর, ওদের কাজ বন্ধ, ওদের কাজ নাই, সে তো এজন্য ওরা হেল্প চাচ্ছে। তো এটা চিন্তা করে সবাইকে যদি আমরা একটু হেল্প করতে পারি, কারণ এই সময়গুলা, খারাপ সময়গুলো তো সবসময় থাকবে না, খারাপ সময়গুলা চলে যাবে খুব তাড়াতাড়ি, ভালো সময় তাড়াতাড়ি আসবে। তো আমরা সবাই সবাইকে হেল্প করি, অ্যাটলিস্ট ভালো কথা দিয়ে মানুষকে হেল্প করি, ভালো পরামর্শ দিয়ে মানুষকে হেল্প করি। আর হচ্ছে যেটা আর কি, যে মানে এত শুধু অফিসের কাজকে কাজ মনে করলে হবে না। আমার পুরো জীবনটা, ঘুমানোটাও একটা কাজ। তো ওইভাবে আমরা আমাদের রুটিন গুলাকে সেট করি, যে আমাদের লাইফটাকে আমরা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড বানাই, গোল ওরিয়েন্টেড না, অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড বানাই। তো সেটা আমাদের সবার জন্যই ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, নিজের ফ্যামিলির জন্য। বিশেষ করে আমরা প্রত্যেকে একটা এক্সাম্পল রাখবো, যে আমার ছেলে যখন বড় হয়ে যাবে, তখন তার যখন মন খারাপ হবে তখন সে চিন্তা করবে যে আমি কি করব। সে চিন্তা করবে যে আমার মা বা আমার বাবা এই কাজগুলা করতো, সে তো আমি ওগুলা করলে ভালো থাকবো। কিন্তু আমরা যদি বাচ্চাদের সামনে শুধু এক্সাম্পল রাখি যে নিজেরা টেবিল ভর্তি খাবার খাই, কারো খোঁজ খবর নেই না, কারো ইয়ে করি না, বা নিজেরা সারাদিন অফিসে পড়ে থাকি, বাচ্চাকে সারাক্ষণ কাজের মানুষের কাছে ফেলে রাখি, বা সময় দিই না একেবারেই, সারাক্ষণে পড়াশোনা পড়াশোনা এগুলা নিয়ে করি, তাহলে কিন্তু মানে সময়গুলা আসলে ওর ওর কাছে কোনো এক্সাম্পল থাকবে না। ওর খারাপ সময়গুলাতে ও ও চিন্তা করবে যে কি করতো আমার মা বাবা, এটা করতো আমিও এটা করবো। যার জন্য হচ্ছে আমাদের লাইফটাকে আমরা একটু ইয়ে করি, কারণ আমরা প্রত্যেকে একটা একটা এক্সাম্পল প্রত্যেকের জন্য আর কি। আবার হচ্ছে বা যেটা বললাম যে এই সময়টাতে যদি আমরা টেবিল ভরে খাবার খাই, আমাদের বাচ্চাদের সামনে আমরা একটা খারাপ এক্সাম্পল রাখবো, যে সবাই বিপদে ছিল কিন্তু আমরা এরকম করছি, দেখা যাবে যে এটা আমাদের জন্য খারাপ হিসেবে ফেরত আসবে আর কি।
এটাই আর কি। আর সবাইকে ধন্যবাদ। আর কি বলবো। আচ্ছা আচ্ছা, আমি একটু তাহলে শেষ করি। তো সানি হুম, আর তুমি যেটা বললে যে সবাই যদি পাশাপাশি লোকগুলাকে একটু হেল্প করে, আমি জাস্ট গত 1-2 দিনের জাস্ট গ্রুপে যে পোস্ট গুলো আসছে সেগুলো একটু সামারি বলি, তাহলে বোঝা যাবে যে আসলে সবাই সবার জায়গা থেকে কিন্তু আসলে হেল্প করতেছে। এটা হলো হ্যাঁ জাস্ট হ্যাঁ যেগুলো অবশ্যই। হুম। আসতেছে। হুম। আমার কাছে মনে হয়েছে 5টা অথবা 6টা স্কুল অথবা ব্যক্তিগতভাবে অনেকে যে হেল্প করতেছে, যেটার সংখ্যা হইলো সবাই 100, 150, 200, 300, 300 লোককে কিন্তু ঈদের জন্য দিচ্ছে, 200 লোককে ঈদের জন্য দিচ্ছে, 100 লোক, মানে যেটা আমি হিসাব করেছি জাস্ট গতকালকে যে পোস্ট অথবা আজকে যে পোস্ট গুলো আসছে সেটাতে আমার কাছে মনে হলো কিন্তু এই পোস্ট গুলোর থেকে কাউন্ট করলে মোটামুটি 1000 ফ্যামিলিকে কিন্তু হেল্প করা হয়েছে। এটা হলো জাস্ট একদিনের কাউন্টিং, এটা কিন্তু হ্যাঁ। সবাই না, জাস্ট যারা প্রকাশ্যে মানে একটু জানাইছে অথবা দেখ মানে ইয়ে করছে, যেটা আমরা জানতে পারছি। তো হুম এরকম হুম সবাই হুম। সবার জায়গা থেকে কাজ করতেছে। আমাদের আসলে যে এই সমস্যার জায়গাগুলো এগুলো ইনশাল্লাহ আসলে কমে যাবে, সবাই যদি একটু একটু করে কন্ট্রিবিউট করে। আর আমরা জানি অনেকেই কিন্তু একেবারেই কাউকে না জানায় কিন্তু গোপনে দিয়ে দিচ্ছে আর কি। তো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এই সেটা। সমস্যা হয়তো এটা হুম। না শীঘ্রই আমি আমাদের এই কথাটা কেন সমাধান হবে। বললাম, কারণ ওই যে যেটা বলতেছিলাম যে আমি চিন্তা করি 10 টাকা দিব, 10 টাকা দিলে কেমন হবে, মানে একটা হেজিটেশন কাজ করে। তো আমি আমার 10 টাকাটাও একজনের এক বেলার খাবার, সেটা আর কি। এই প্রসঙ্গে একটু আমি জাস্ট একটা জিনিস শেয়ার করি। আমরা যেটা হলো যে আমাদের মানবতার দেয়াল নামে যেটা চলতেছে, কোনো বন্ধু সাপোর্ট চাইলে আমরা সামান্য একটা অ্যামাউন্ট পাঠাই। তো আমরা অ্যামাউন্টটা খুব বেশি কিছু না। তো এক বন্ধুকে আমরা জাস্ট লিখছি যে সরি ফর স্মল অ্যামাউন্ট, এরকম একটা মেসেজ দিয়েছিলাম। তো ওর রিপ্লাইটা এমন ছিল যে এটা কোনোভাবে ওর কাছে স্মল অ্যামাউন্ট না, যেটা দিয়ে হ্যাঁ আসে সেটাই। মানে যে পরিমাণ বাজার করতে পারবে অথবা যত কেজি চাল কিনতে পারবে অথবা ডাল কিনতে পারবে আলু কিনতে পারবে, সেটা দিয়ে হুম তার হুম ফ্যামিলি অ্যাটলিস্ট 8-10 দিন চলতে পারবে। তাহলে এটা হুম হুম ওর হুম। কাছে এই মুহূর্তে মানে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। হয়তো এটা ঠিক আছে, ও লিখছে, ওর কথাটা ছিল এমন যে এটা হয়তো আমার আগে একবেলা একটা দোকানে বসলে এটা আমার খাওয়ার বিষয় ছিল, তো এখন সেটা হইলো আমার এখন 1 সপ্তাহ হুম হুম। অথবা 10 দিন আমি এটা দিয়ে কিন্তু খুব ইজিলি চালায় ফেলতে পারবো আর কি। বিষয়টা হইলো ওর কাছে নাজ- নাজমুল নাজমুল, আমরা মানে যাদেরকে অলরেডি হেল্প করা হয়েছে তাদেরকে তো একবারই করছি, ঠিক না? আমাদের না, 2-3 জনকে আমরা আসলে মাল্টিপল টাইমস করা হয়েছে, মানে আচ্ছা, হয়তোবা পরবর্তীতে যখন আবার চাইছে করা হয়েছে। এমন আছে যে 2-3 জনকে আমরা ঈদের আহ, মধ্যে, ঈদের আগে যদি আমরা তাদের সবাইকে আরেকবার উম, না এটা তো যে নিজের যে হেল্প চাচ্ছে ওদেরকে করা হচ্ছে, তাই না? যারা চাচ্ছে তারা কিন্তু আসলে নিডি, এবং তাদেরকে আমরা যেটা করতেছি তা দিয়ে ডেফিনেটলি তাদের জন্য একটা বড় ব্যাপার, কিন্তু সেটা দিয়ে খুব বেশি দিন সে সার্ভাইভ করতে পারবে এটা না। তো আমরা যদি আমাদের সব ফ্রেন্ডরা এখানে যারা শুনতেছে বা আমরা তারা যদি আমাদের এই ফান্ডে একটু কন্ট্রিবিউট করি, কন্ট্রিবিউট করে তাহলে আর কি। ঈদের আগে তাদেরকে আরেকবার একটু ইয়ে করা যায় কিনা, আমার মনে হয় জাস্ট ঈদের জন্য আচ্ছা দেখো সানি, করলে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। সানি, নাসরিনের সাথে পরিচয়ের বিষয়টা কিন্তু তোমার হয়তো জানা নাই। আমরা প্রথম যেই ডক্টরদের একটা পিপি আরে রিলেটেড আইটেমটা প্ল্যান করছিলাম, সেখান থেকে কিন্তু নাসরিনের সাথে আমার পরিচয় আর কি। আচ্ছা। না আমি আচ্ছা আসলে দেশে যখন ছিলাম সব সময় মানে চ্যারিটি এসব কাজের সাথে ছিলাম আর কি। আর আমি খুব সোশ্যাল, এখানেও দেখা যায় যে আমি সব লেভেলের বন্ধু আছে আমার। তো মানে আমি আচ্ছা যেখানে যাই অনেক ফ্রেন্ড বানাই আর কি। তো এটা আর কি। আচ্ছা, ঠিক ভালো। আছে, তাহলে আমরা আজকের মতো হুম প্রোগ্রামটা হুম। শেষ করি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। ওকে।